হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে ফিজিক্স সেকেন্ড পেপারের ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ে বিগত বছরগুলোতে যে টপিকগুলো থেকে আমাদের সিকিউ আসছিল, তো সেই টপিকগুলো আমরা আজকের ক্লাসে ওভারভিউ করবো এবং পাশাপাশি আমরা বিগত বছরগুলোতে যে সিকিউ আসছিল, তো সেই সিকিউ গুলো আমরা সলভ করার চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা আসি, যদিও এটা আসলে সৃজনশীল আসার মতো কোনো টপিক না, কিন্তু এই টপিকটা আমাদের এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়েরও একটা গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে দশা পার্থক্য এবং পথ পার্থক্য। আচ্ছা, দশা পার্থক্য এবং পথ পার্থক্য বোঝার আগে আমাদের অবশ্যই বুঝতে হবে যে আমরা যে ভৌত আলোক বিজ্ঞান নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে একটা আলোক তরঙ্গ। ঠিক আছে? তো এখন এই আলোক তরঙ্গের আসলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, যদি যে কোনো একটা তরঙ্গ আমাদের, সেটাকে সাধারণত আমরা যদি প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে দেখা যায় আমরা সাধারণত এই অধ্যায়ে এ সাইন থিটা ওমেগা টি প্লাস আমরা থিটা ধরলাম। ঠিক আছে? তো এইখানে এটা হচ্ছে একটা তরঙ্গের সমীকরণ। ঠিক আছে, আমরা এটা ধরলাম আলোক তরঙ্গের সমীকরণ। তো এইখানে এটা হচ্ছে আমাদের বিস্তার এবং এই এই অংশটুকুকে আমরা সাধারণত বলি দশা। ঠিক আছে? তো একের অধিক যখন যখন আমরা সমীকরণ বা একের অধিক যখন আমরা তরঙ্গ ইউজ করবো, তার মানে এক এক তরঙ্গের জন্য এক এক সমীকরণ আমাদের থাকবে এবং তাদের মধ্যে যে দশার যে পার্থক্যটা সেটাকে আমরা সাধারণত দশা পার্থক্য বলে থাকি। এখন দশা পার্থক্য এবং পথ পার্থক্য এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। পথ পার্থক্য এবং দশা পার্থক্য বুঝতে গেলে আমাকে আরেকটু ভালোভাবে আমাদেরকে আসলে তরঙ্গের জিনিসটা আসলে বুঝতে হবে। তো চলো আমরা একটু দেখি যে তরঙ্গ হচ্ছে কি। আমরা যদি এইটাকে একটা তরঙ্গ বিবেচনা করি, তরঙ্গই অবশ্যই। তো আচ্ছা, একটু ভালোভাবে আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে একটা তরঙ্গ। তো এটার সাথে আমরা যদি একটা বৃত্তের তুলনা করি, যে আমাদের একটা তরঙ্গ, একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করলে একটা আসলে বৃত্তাকার পথ অতিক্রম করে আমাদের, সেটা আমরা দেখবো যে যখন একটা তরঙ্গ এখান থেকে তার যাত্রা স্টার্ট করবে, তার মানে আমাদের সেই তরঙ্গের কণাটা এই বিন্দুতে আছে ধরতে হবে। তো ধরলাম এই বিন্দুতে আছে, যখন সে আস্তে আস্তে এইদিকে আসলো, তো এটা হচ্ছে তার সর্বোচ্চ অবস্থান। ঠিক আছে, এটা হচ্ছে তার সর্বোচ্চ অবস্থান। সাধারণত আমাদের তরঙ্গের সমীকরণে আমরা যে এ ব্যবহার করতেছি, আমরা যে সামনে এ আছে, এটা হচ্ছে বিস্তার এবং এটাই হচ্ছে তার সর্বোচ্চ অবস্থান। তো আমরা যদি সেটাকে এই বৃত্তের মধ্যে তুলনা করি, তার মানে সে যখন এইখানে চলে আসলো, তার মানে ওই কণাটা এইভাবে তার সর্বোচ্চ অবস্থানে চলে আসলো। আবার যখন এখান থেকে এখানে আসলো, তো তার মানে সে এইখানে চলে আসলো। তার মানে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, কৌণিক দূরত্ব কতটুকু অতিক্রম করলো। আমরা যদি এখানে কৌণিক দূরত্বটা মাপার চেষ্টা করি, তাহলে এখানে হচ্ছে 180 ডিগ্রি অতিক্রম করলো। তো আমরা কি জানি, একটা পূর্ণ তরঙ্গ এখানে সম্পূর্ণ করার পর সে কত দূরত্ব অতিক্রম করে, 2 পাই। এবং তার মানে কি অর্ধেক দূরত্ব আসলে কতটুকু দূরত্ব অতিক্রম, মানে কি পরিমাণ দশা অতিক্রম করে, পাই পরিমাণ। ঠিক আছে, তাহলে পূর্ণ একটা তরঙ্গ তাহলে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। দেখো, এই যে পূর্ণ একটা তরঙ্গ যখন সম্পন্ন করে, তার মানে এখানে আসলে আমাদের 360 ডিগ্রি বা 2 পাই পরিমাণ কিন্তু দশা অতিক্রম করে। তো এটাই হচ্ছে আমাদের দশা। ঠিক আছে, তার মানে এই একটা পুরো তরঙ্গ বলতে আসলে আমরা কি বুঝি, একটা পুরো তরঙ্গ বলতে বুঝি হচ্ছে ল্যাম্বডা বা তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? তার মানে এই তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এই আমাদের তরঙ্গের সমীকরণে বা এই তরঙ্গের হচ্ছে আমাদের পথ পার্থক্য। বা পথ পার্থক্য বলতে এটা হচ্ছে আমরা পথ অতিক্রম করে কতটুকু, সেটাই হচ্ছে আমাদের এখানে এই ল্যাম্বডাটা, ল্যাম্বডা দ্বারা একে বোঝানো হতেছে। আর এই যে বৃত্তের মধ্যে যে বৃত্ত দ্বারা আমরা যে রিপ্রেজেন্ট করলাম, যে এটা হচ্ছে আমরা ওই কণার যে গতিপথ, সেই কণার গতিপথকে কাজে লাগিয়ে যেটা আমরা বৃত্তটা আঁকলাম। তো এই বৃত্ত থেকে কিন্তু আসলে আমরা মেইনলি পাই হচ্ছে দশা পার্থক্য। ধরো আমাদের কোনো একটা এরকম সমীকরণের ক্ষেত্রে ধরো কোনো একটা দশা পার্থক্য বা দশা আমরা ধরলাম এই বিন্দুতে আছে, তার মানে সে এখানে আসলে কোথায় আছে, সে এইখানে কোনো একটা বিন্দুতে আছে। তার মানে বৃত্ত দেখে কিন্তু এখানে আসলে, তার মানে এই বিন্দুতে আসো, এর দশা কতটুকু। এখানে যদি আমরা একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে, তার মানে এই অ্যাঙ্গেলটার কারণে কি আমাদের এইখানে কিন্তু সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতেছে। তার মানে সেই দূরত্বটা কতটুকু, ওই যে আমাদের এইখানে একটা নির্দিষ্ট দশা অতিক্রম করার কারণে এইখানে কিন্তু সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতেছে। তার মানে দেখো, একটা তরঙ্গ একই সাথে যেমন একটা কৌণিক দূরত্ব অতিক্রম করতেছে, সাথে একটা নির্দিষ্ট কি পথ অতিক্রম করতেছে। তো তার মানে কি দশা পার্থক্য বা দশা এবং পথ তরঙ্গের সমীকরণের ক্ষেত্রে
একটা আরেক সাথে অবশ্যই সম্পর্কিত। তো তার মানে এখন আমরা দেখবো দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে তাহলে আমাদের সম্পর্কটা কি। তো দশা পার্থক্য সমান আসলে আমরা দেখবো 2 পাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এটা হচ্ছে আমার দশা পার্থক্য ও পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, আশা করি এই জিনিসটা ভুল হবে না। তো যদিও এটা কিন্তু সৃজনশীল, আমি বারবার বলতেছি এটা সৃজনশীলে আসার মতো না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সৃজনশীলে গত কয়েক বছরে বা খুব মানে দেখা যায়নি বললেই চলে, কিন্তু এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ টপিক এবং আমাদের দশা এবং পথ এই জিনিসটা বা তরঙ্গ বোঝার জন্য এই টপিকটা আমাকে বোঝানো উচিত ছিল, তো এই জন্য আর কি বুঝে না। তো তারপর আমরা আসবো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে আমার ব্যতিচার। ঠিক আছে, তো ব্যতিচার কি, আমরা আমরা তো আসলে মানে ইয়ং এর ডিসির পরীক্ষা যদি এই অধ্যায়টা আমরা একবার পড়ে থাকি তাহলে আমরা অবশ্যই ইয়ং এর ডিসির পরীক্ষাটা হয়তো বা জেনে থাকবো। ঠিক আছে, আচ্ছা, ইয়ং এর ডিসির পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা কি পাই, ডিসির পরীক্ষার মাধ্যমে একটা নির্দিষ্ট দূরত্বে একটা পর্দার পর্দার মধ্যে দেখো ইয়ং এর ডিসির পরীক্ষা প্লিজ সিম্পলিফাই করবে। আচ্ছা, যদি ইয়ং এর ডিসির পরীক্ষা কি বলে, যদি একটা চিরের মধ্য দিয়ে যে কোনো উৎস, এখানে একটা যে কোনো উৎস থাকতে পারে, এখানে একটা উৎস থাকতে পারে, তো একটা উৎস থেকে আসবে এবং ডিসি এর মাধ্যমে এই পর্দার মধ্যে আমরা দেখব কিছু এই কেন্দ্র আমাদের এই কেন্দ্র বরাবর, মানে কেন্দ্র বলতে আর কি এই মধ্য বরাবর এখানে একটা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে। এখানে হচ্ছে কিছু উজ্জ্বল কিছু অন্ধকার ডোরার সৃষ্টি হবে। ঠিক আছে, এগুলোকে সাধারণত বলা হয় হচ্ছে ডোরা, অথবা এগুলোকে বলা হয় পট্টি। এগুলো আমরা পট্টি নামেও জানবো। ঠিক আছে, আচ্ছা, তো এই যে এগুলো হচ্ছে উজ্জ্বল ডোরা, এটা হচ্ছে আমরা এটাকে সাধারণত বলা হয় কেন্দ্রীয় উজ্জ্বল। ঠিক আছে, এটাকে সাধারণত বলা হয় কেন্দ্রীয় উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বল। তো এই যে এটা হচ্ছে প্রথম উজ্জ্বল। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম উজ্জ্বল। আর এটা কি প্রথম অনুজ্জ্বল, অনুজ্জ্বল বা অন্ধকার বলতে পারো। আচ্ছা, এটা বোঝা যাইতেছে না, আমি এদিকে দেখি। এটাকে সাধারণত বলবো কি প্রথম অন্ধকার, প্রথম অন্ধকার। আচ্ছা, এগুলোর আরো অন্য নাম আছে, সেটা হচ্ছে উজ্জ্বলকে সাধারণত আমরা বলবো চরক এবং অন্ধকারকে বলবো হচ্ছে অবম। ঠিক আছে, আমরা যদি প্রথম অন্ধকার না বলে প্রথম অবম বিন্দু বলি বা অবম ডোরা বলি তাও কিন্তু কোনো সমস্যা, উজ্জ্বল ডোরাকে আমরা কি অবম হিসেবেও বলতে পারি। আচ্ছা, তো আমরা ডিসির পরীক্ষাটা ইয়ং এর ডিসির পরীক্ষাটা একদম খুব ভালোভাবে আমি ডিটেলসে বললাম না, কিন্তু আমাদের ওইটা আহামরি দরকার পড়তেছে না এখন। ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু সিকিউ সলভে আছি তার মানে আমরা জাস্ট সূত্রগুলো একটু দেখার চেষ্টা করবো এবং সেখান থেকে সেটা কি করা যায় আমরা সেটা দেখবো। হুম, সেখান থেকে সিকিউ সলভ করবো আমরা নাকি। আচ্ছা, আচ্ছা, এখন আসলে তো আমি আগে ডিসির পরীক্ষার মাধ্যমে আসলে এখানে আসলে কি ঘটে সেটা আরেকবার আঁকি, কারণ আমাদের সূত্র কিছু লিখবো, আমি সূত্র লেখার জন্য এটা আমাকে আবার আঁকতে হবে। আচ্ছা, ঠিক এই বিন্দুতে সে থাকে আমি কি বললাম কেন্দ্রীয় চরম। ঠিক আছে, এখানে কেন্দ্রীয় চরম থাকবে, তারপর এখানে থাকবে অবম, তারপর আবার একটা চরম, আবার একটা এখানে থাকবে হচ্ছে চরম, এখানে থাকবে হচ্ছে চরম। ঠিক আছে? যদি এগুলোর প্রস্থ কিন্তু সমান, যেহেতু একটু চিকন একটা মোটা দেখা যেতেছে, সমান ধরে নিও। আচ্ছা, তার মানে এগুলো হচ্ছে উজ্জ্বল, তুমি এগুলোকে উজ্জ্বল বলবো, এগুলোকে উজ্জ্বল বলবো, এগুলোকে উজ্জ্বল বলা হবে। আর মাঝের এগুলাকে হচ্ছে অন্ধকার। ঠিক এই পাশেও কিন্তু সেম ভাবে এদিকেও আছে, কিন্তু এরকম এরকম আছে উজ্জ্বল অন্ধকার, উভয় পাশে কিন্তু উজ্জ্বল অন্ধকার প্রকাশ সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা, এটাকে কি বলবো আমরা, এটাকে আমরা বলবো কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম বা কেন্দ্রীয় উজ্জ্বল, যেভাবে মনে রাখা আমরা কেন্দ্রীয় উজ্জ্বল অথবা চরম অথবা
কেন্দ্রীয় চরম বলতে পারো। আচ্ছা, এখানে হচ্ছে এন এর মান থাকবে হচ্ছে 0, এবং এটা হচ্ছে প্রথম অন্ধকার বা প্রথম অবম। আমরা অবম হিসেবেই চিনবো, প্রথম অবম। ঠিক আছে, এখানে এন এর মান হচ্ছে 1। এটা কি? প্রথম চরম। এটা হচ্ছে প্রথম চরম। প্রথম চরম, এখানে কিন্তু এন এর মান 1, তার মানে প্রথম অন্ধকার বা প্রথম অগ্নের জন্য এন এর মান 1, প্রথম চরমের জন্য এন এর মান 1, এবং কেন্দ্রীয় চরমের জন্য এন এর মান কিন্তু 0। ঠিক আছে। আচ্ছা, তো এইখানে কিন্তু আমাদের চির ছিল। এখানে হচ্ছে আমরা তো প্রথমে বলছি যে বেদিসার কিসের মাধ্যমে প্রমাণ করা হয়? ইয়ং এর ডিসির পরীক্ষার মাধ্যমে। তো ডিসির পরীক্ষায় দুইটা চির আমাকে ব্যবহার করতে হচ্ছে, এখানে একটা চির, এখানে একটা চির। তো চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে এ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এবং এদের মধ্যবর্তী দূরত্ব, এই যে পর্দা থেকে চিরের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এবং এখান থেকে একটা নির্দিষ্ট কোনো বিন্দুর যদি দূরত্ব আমরা হিসাব করি, যে ধরো আমাকে বললো তৃতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব কত, তো তৃতীয় বলতে পারে, পঞ্চম বলতে পারে, দশম বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। তো আমরা ধরলাম যে কোনো একটার দূরত্ব, যে কোনো একটা দূরত্ব আসলে কত হবে, আমরা এক্স এন ধরলাম, যে এতটুকু দূরত্ব আমরা এক্স এন ধরলাম। এখান থেকে ধরো আমরা রাখলাম এক্স এন ধরলাম এখানে। ঠিক আছে, এক্স এন ধরলাম, এটুকু দূরত্ব হচ্ছে এক্স এন। তো এখন আমরা সূত্র দেখবো। তো এখানে কিন্তু আসলে চরম এবং অবমের জন্য, অর্থাৎ অন্ধকার এবং উজ্জ্বল ডোরার জন্য কিন্তু ভিন্ন ভিন্ন সূত্র আসবে আমাদের। ঠিক আছে। আচ্ছা, তো 1 নম্বরে হচ্ছে আবার সূত্রগুলো দেখার চেষ্টা করি। 1 নম্বরে থাকবে আমাদের চরম। ঠিক আছে, চরম বিন্দুর ক্ষেত্রে বা চরম ডোরার ক্ষেত্রে বা উজ্জ্বল ডোরার ক্ষেত্রে, একই চরম বিন্দুর ক্ষেত্রে, চরম বিন্দুর ক্ষেত্রে এখানে আমাদের পথ পার্থক্য কত হবে? পথ পার্থক্য কিন্তু ডেল এক্স দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখানে হচ্ছে পথ পার্থক্য, পথ পার্থক্য হবে আমাদের 2n ইন্টু λ/2, মানে হচ্ছে λ/2 এর জোড় গুণিতক, জোড় গুণিতক। ঠিক আছে, জোড় গুণিতক। তারপর এখন এই পথ পার্থক্যকে 2n λ/2, এটা সমান কি? আমরা λ/2 সমান কত? সরি, পথ পার্থক্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডেল এক্স দ্বারা প্রকাশ করি। এটা সমান আমরা লিখতে পারি এন ল্যামডা, তার মানে কি পথ পার্থক্য সমান এন ল্যামডা। ঠিক আছে, তো চরম বিন্দুর জন্য কিন্তু এটা। এবং আমরা এটাও জানি যে পথ পার্থক্য সমান হচ্ছে এ সাইন থিটা। এখানে এটা কি? চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখান থেকে আমরা আরেকটা কি লিখতে পারি না? এখানে দেখো তো, যে এখানে যদি ডেল এক্স সমান এন ল্যামডা হয় এবং ডেল এক্স সমান আবার এ সাইন থিটা হয়, তাহলে এখান থেকে কিন্তু আমরা ইজিলি লিখতে পারি যে, দেখো, এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে কিন্তু এটা আমরা লিখতে পারি। তো এই তিনটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা আমরা মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, আমাদের কাজে লাগবে সামনে। আচ্ছা, তো এখানে এনটা আসলে কি? এন হচ্ছে ডোরার সংখ্যা। ঠিক আছে, এন হচ্ছে ডোরার সংখ্যা, এন এর মান 1 হতে পারে। এখানে এন এর মান তোমার 1 2 3 4, তারপর এন যে কোনো কিছুই হইতে পারে, এভাবে চলতে থাকে। আচ্ছা, তো আমরা দেখলাম এটা কোন বিন্দুর জন্য? চরম বিন্দুর জন্য কিন্তু আমরা দেখলাম। এখন আমরা দেখবো আচ্ছা অবম বিন্দুর জন্য। অবম বিন্দুর জন্য, অবম বিন্দুর ক্ষেত্রে। আচ্ছা, অবম বিন্দুর ক্ষেত্রে কি হবে? আচ্ছা দেখো, এখানে পথ পার্থক্য আমরা দেখবো। পথ পার্থক্য, পথ পার্থক্য। দেখো পথ পার্থক্য আমরা অবম বিন্দুর, আচ্ছা, চরম বিন্দুর জন্য আমরা কি দেখছিলাম? λ/2 এর জোড় গুণিতক, তাই না? তো λ/2 এর জোড় গুণিতক এখানে থাকবে হচ্ছে λ/2 এর বিজোড় গুণিতক। ঠিক আছে, λ/2 এর তাহলে 2n - 1, এটা হচ্ছে আমার শর্ত। তাহলে λ/2। ঠিক আছে, আমরা কি বলবো? λ/2 এর বিজোড় গুণিতক, বিজোড়
বিজোড় গুণিতক, তো পথ পার্থক্য হচ্ছে এটা। আচ্ছা, তো আমি কি বললাম যে পথ পার্থক্যকে ডেল এক্স দ্বারা প্রকাশ করা হয়। তো ডেল এক্স সমান কি লিখতে পারবো আমরা, 2n-1 ইন্টু ল্যামডা বাই টু, তাই না, প্লাস ল্যামডা বাই টু। তো এখন আমরা দেখি যে আরেকটা, একটু আগে আমরা দেখলাম যে ডেল এক্স সমান হচ্ছে এ সাইন থিটা, ঠিক আছে, এ সাইন থিটা। তো এ সাইন থিটা সমান এখান থেকে কি লিখতে পারবে, এ সাইন থিটা সমান হচ্ছে 2n-1 ইন্টু ল্যামডা বাই টু, ঠিক আছে। তার মানে আমার তিনটাই সূত্র কিন্তু আমাদের কাজে লাগবে, এক এক সময় এক এক সূত্র কাজে লাগবে, তখন যখন আমাদের প্রশ্নের উপর ডিপেন্ড করতেছে আসলে কোনটাকে আমরা কাজে লাগাবো। এমন না যে আমি এটা, আচ্ছা, তিনটাকে আমরা মার্ক করে রাখি, যখন আমাদের যেটা কাজে লাগবে আমরা সেটা ইউজ করবো তখন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারবো অবন বিন্দুর ক্ষেত্রে। তো তারপর আমরা দেখার চেষ্টা করি, দেখো, এখন আমরা দেখবো হচ্ছে কেন্দ্রীয় চরম থেকে এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব। কেন্দ্রীয় চরম কোনটা, এখানে আমরা দেখি এই যে কেন্দ্রীয় চরম, এখানে দেখো কেন্দ্রীয় চরম আমাদের, কেন্দ্রীয় চরম, এই যে কেন্দ্রীয় চরম বা কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এন তম, মানে আমি বললাম যে প্রথম হতে পারে, দ্বিতীয় হতে পারে, তৃতীয়, চতুর্থ, দশম, যে কোনো কিছু হতে পারে। কেন্দ্রীয় চরম থেকে এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো সেটা আমাকে বের করতে হবে, আমরা দেখি যে কেন্দ্রীয় চরম থেকে, কেন্দ্রীয় চরম থেকে থেকে বা কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এন তম উজ্জ্বল ডোরার, এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব, দূরত্ব এক্স এন ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা বি বাই ইউ, ঠিক আছে, এটা আমরা বুঝলাম। তারপর আমরা দেখবো হচ্ছে কেন্দ্রীয় চরম থেকে, কেন্দ্রীয় চরম থেকে এন তম অন্ধকার, এন তম অন্ধকার ডোরার দূরত্ব। দেখো, অন্ধকার না থেকে অবম ডোরা বা হচ্ছে অবম বিন্দু দূরত্ব বলতে পারে, ঠিক আছে। তো অবম বা অন্ধকার সেম জিনিস, ডোরার দূরত্ব এক্স এন, যদি আমি বলি এটা হবে কি 2n-1 ইন্টু ল্যামডা ডি বাই হচ্ছে ওয়াই স্কয়ার। এটা হচ্ছে আমার সূত্র, এটা হচ্ছে কি আমার, দেখো 2n-1 আর এখানে কি n, ঠিক আছে। তো এখন আমাদের পার্থক্যটা হচ্ছে আমার, দেখো এখানে n এর মান তাহলে কি হবে, এই দুই ক্ষেত্রেই কিন্তু n এর মান হবে 1, 2, 3, এভাবে n পর্যন্ত হতে পারে, যে কোনো কিছুই হতে পারে এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখন আমরা দেখবো হচ্ছে ডোরা ব্যবধান, ঠিক আছে, ডি নম্বরে হচ্ছে ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান। তো ডোরা ব্যবধান এই জিনিসটা আমরা সাধারণত ডেল এক্স দ্বারা প্রকাশ করি, ডেল এক্স। এখন ডোরা ডোরা ব্যবধান আসলে এর কিন্তু আরো একটা নাম আছে, ঠিক আছে। তো ডোরা ব্যবধানের আরেকটা নাম কি, সেটা হচ্ছে পর পর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব। এবং এটা বোঝার জন্য আমাকে এইদিকে আসতে হবে একটু, পর পর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব আসলে ডোরা ব্যবধান বলা হয়, ঠিক আছে। তো পর পর দুটি উজ্জ্বল ডোরা কি, এই যে একটা উজ্জ্বল, এই যে একটা উজ্জ্বল, পর পর দুটো উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, সাধারণত আমরা দূরত্বটা এই মধ্যবিন্দু থেকে হিসাব করি, তাহলে এই একটা উজ্জ্বল ডোরা, এই একটা উজ্জ্বল ডোরার মধ্যবিন্দু, এই দুটোর মধ্যবিন্দু, এই এতটুকু দূরত্ব যেটা আছে আমাদের, এই দূরত্বটাই হচ্ছে আমাদের ডেল এক্স বা হচ্ছে ডোরা ব্যবধান, ঠিক আছে। এটা হচ্ছে ডোরা ব্যবধান। তাহলে আমরা দেখি ডোরা ব্যবধান, এবং এটার অপর নাম কি, পরপর দুটি, পরপর, সেটাকে ডেল এক্স না দিয়ে আমরা শুধু এক্স দ্বারা প্রকাশ করতে পারি, কারণ ডেল এক্স দ্বারা অলরেডি আমরা পথ পার্থক্য আমরা ধরে নিছি। পরপর দুটি উজ্জ্বল, উজ্জ্বল অথবা, অথবা পরপর দুটি অন্ধকার, পরপর দুটি অন্ধকার ডোরার দূরত্ব, দুটি অন্ধকার ডোরার, অন্ধকার
ডোরার মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? আচ্ছা, বুঝলাম। তো এটা আসলে অন্ধকারের ক্ষেত্রেও কিন্তু এটা সত্যি, কারণ এখান থেকে এতটুকু দূরত্ব যত, তো কল্পনা করো যে এটা হচ্ছে অন্ধকার, এটা হচ্ছে অন্ধকার, তাদের মধ্যবর্তী দূরত্ব, এবং মধ্যবর্তী দূরত্বটাও হচ্ছে আমাদের এক্স যদি আমরা ধরি, তাহলে এটাও কিন্তু হবে আমার কি জোড়া ব্যবধান। ঠিক আছে, জোড়া ব্যবধান। তো জোড়া ব্যবধানের সূত্র কি আমরা চলো দেখি। এটা আগে এক্সটাকে এক্স করে নিই আমরা, এক্স। আচ্ছা, তো তারপর এখন দেখো যে জোড়া ব্যবধান এক্স সমান এক্স এর সূত্র হচ্ছে ল্যামডা ডি বাই এ। ঠিক আছে, ল্যামডা ডি বাই এ, এটা হচ্ছে আমার জোড়া ব্যবধানের সূত্র। তারপর আসি আমরা জোড়া প্রস্থ। 2 নম্বরে হচ্ছে জোড়া প্রস্থ। জোড়া প্রস্থ। এখন জোড়া প্রস্থ কি? এটাকে সাধারণত বিটা দ্বারা প্রকাশ করা হয়। জোড়া প্রস্থ আমরা একটু দেখে আসি। এই যে একটা ডোরা, এই যে একটা ডোরা আছে আমার, উজ্জ্বল ধরো বা অন্ধকার, যে কোনো কিছু ক্ষেত্রে। তো একটা ডোরার এই যে এতটুকু অংশকে আমাদের বলা হয় জোড়া প্রস্থ, মানে কতটুকু এর প্রস্থটুকুকে বলা হয় কি জোড়া প্রস্থ। একটা ডোরার প্রস্থকেই বলা হয় জোড়া প্রস্থ। আচ্ছা, তো সেটা আসলে কিভাবে আমরা বুঝবো, বা এর সূত্র কি আমরা কিভাবে বের করতে পারবো? তাহলে ল্যামডা ই বাই টু বাই সেক, ঠিক আছে, জাস্ট জোড়া ব্যবধানকে 2 দ্বারা ভাগ করা, তাহলে আমরা জোড়া প্রস্থ পেয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা কৌণিক অবস্থান দেখবো। ঠিক আছে, কৌণিক অবস্থান, কোন একটা বিন্দুর কৌণিক অবস্থান আমরা দেখবো এখন। কৌণিক অবস্থান। আচ্ছা, কৌণিক অবস্থান জিনিসটা কি? এই যে আমাদের কোন একটা চরম বা অবম বিন্দু কোথায় আছে, এবং সেটা আসলে কৌণিক বিন্দু কতটুকু, যে এখানে আসলে একটা থিটা কোণ উৎপন্ন করে, তো এই থিটা কোণটা আসলে কতটুকু সেটাই আমাকে বের করে দেখাতে হবে। আচ্ছা দেখো, এইখানে একটা সমকোণী ত্রিভুজ বসে যাইতেছে না, দেখো তো এই যে, এটা যদি আমরা একটু কল্পনা করি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা কি পুরো একটা সমকোণী ত্রিভুজ, তার মানে ট্যান থিটা যদি আমরা ধরি, ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারবো? এক্স এন বাই হচ্ছে t, তাই না? এক্স এন সমান আমরা টি বলতে পারবো। দেখো, আমাদের হচ্ছে এফ নম্বরে হচ্ছে আমাদের কৌণিক অবস্থান যদি আমি বলি, কৌণিক অবস্থান, অবস্থান এটা হচ্ছে এখানে বোঝা যাইতেছে যে এরকম একটা থিটা কোণ উৎপন্ন হইতেছে, এবং এইটুকু দূরত্বকে সাধারণত এক্স এন বলা হচ্ছে, আর এতটুকু দূরত্বকে বলা হয় টি, পর্যায় দূরত্ব। তাহলে ট্যান থিটা সমান আমরা কি বলতে পারবো? ট্যান থিটা সমান আমরা বলতে পারবো হচ্ছে এক্স এন বাই টি, তাই না? এক্স এন বাই টি বলতে পারবো। তো এটা সমান কিন্তু সাইন থিটাও বলা যায়। ঠিক আছে, এটা সমান কিন্তু সাইন থিটা বলতে পারবো আমরা। কেন সাইন থিটা বলতে পারবো অ্যাকচুয়ালি, কারণটা হচ্ছে আমরা সাধারণত জানি এই থিটা কোণটা কিন্তু অনেক ছোট, আর থিটা কোণটা যখন ছোট হয় তখন আমরা সাইন থিটা সমান ট্যান থিটা বলতে পারি, যে থিটা কোণ, থিটা অনেক ছোট, অনেক ছোট, বা ক্ষুদ্র একবারে ক্ষুদ্র, ভালো শোনায়, ক্ষুদ্র। তাই কি বলতে পারবো আমরা? সাইন থিটা সমান ট্যান থিটা। ঠিক আছে, অথবা এটা সমান শুধু থিটাও বলতে পারবো। ওই যে, যদি আমরা এটা সমান শুধু থিটা বলি তাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এটাই হচ্ছে কথা। তো আমরা নর্মালি যে কোনো একটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে করবো, যে ট্যান থিটা সমান হচ্ছে এক্স এন বাই ডি, তার মানে থিটা সমান আমাদের কত হবে? ট্যান থিটা ইন্টু এক্স এন বাই হচ্ছে ডি। অথবা আমি যদি ট্যান থিটা না করে সরাসরি এটা দিয়েও করি, যে থিটা সমান হচ্ছে এক্স এন বাই ডি, তাও কোনো সমস্যা নেই। তুমি চাইলে প্রমাণ করে দেখতে পারো, ক্যালকুলেটরে করে দেখতে পারো, যে থিটার মান যখন খুব ছোট দেবো তখন আসলে আসলে সত্যি হয় কিনা, সাইন থিটার সমান ট্যান থিটা আসলে হয় কিনা, তো দেখতে পারো, খেয়াল করতে পারো। আচ্ছা, তো কৌণিক বিস্তার, তো এখন আমরা দেখবো হচ্ছে কৌণিক বিস্তার। কৌণিক বিস্তার, কৌণিক বিস্তার। তো কৌণিক বিস্তারের জন্য যে কোনো দুইটা আমাকে বিন্দু নির্ণয় করতে হবে। আর বিন্দু নির্ণয় করার অর্থ কি, যে এখানে একটা বিন্দু থাকবে, এখানে আরেকটা বিন্দু থাকবে, তো তাদের মধ্যে কি, মানে আমাদের যে দশার পার্থক্য, সেটাই হচ্ছে আমাদের দশার পার্থক্য, বা হচ্ছে কৌণিক অবস্থানের যে পার্থক্য, সেটাই হচ্ছে কৌণিক বিস্তার। ব্যাপারটা কি হতো, যে দেখো, এই যে ধরো ওদের এখানে একটা বিন্দু আছে, তো এখান থেকে আমরা কি করবো, ওদের এখানে একটা থিটা কোণ উৎপন্ন করবো, তো আরেকটা আছে এখানে একটা ডোরার মান আছে, ডোরা, উজ্জ্বল ডোরা বা অন্ধকার ডোরার মান আমাকে বের করতে বললো। তো এখান থেকে আরেকটা থিটা কোণ উৎপন্ন হবে, ধরো এটা হচ্ছে থিটা ওয়ান, এটা হচ্ছে থিটা টু।
তো বললো যে এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এই পি এবং কিউ বিন্দুর মধ্যে আমাদের এই কৌণিক বিস্তার আসলে কত, মানে কৌণিক অবস্থানের পার্থক্যটা কত। তাহলে আমরা কি বের করবো, জাস্ট এই এতটুকুন পার্থক্যটা বের করবো, এইটা আসলে কত, ডেল থিটা আমরা বের করবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কৌণিক বিস্তার। তার মানে আমরা ডেল থিটা বের করতে চাইলে আসলে সূত্রটা কি হবে, ডেল থিটা সমান আমরা কি লিখতে পারবো, ডেল থিটা সমান আমরা লিখতে পারবো, ধরো আমাদের এটাকে এই অবস্থানটা যদি আমরা বলি হচ্ছে x2, বা হচ্ছে আমরা যাই বলি না, এখান থেকে যদি আমি বলি যে এক্স পি বাই হচ্ছে আমার পি মাইনাস এক্স কিউ বাই পি। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কৌণিক বিস্তার। তো মোটামুটি আমরা বেতিসার থেকে যে টাইপের আমাদের ইয়ে হইতে পারে, যে সূত্রগুলো আমাদের আসতে পারে বা সূত্র লাগতে পারে সৃজনশীলের জন্য, আমাদের মোটামুটি এগুলা দেখা শেষ। চলো আমরা সৃজনশীলে সরাসরি চলে যাবো। উম, এর- হ্যাঁ, তাহলে প্রথমে 1 নম্বর সৃজনশীল, যেটা দিনাজপুর বোর্ডে, সরি ঢাকা বোর্ডে আসছিল 24 সালে। বলা আছে পদার্থবিজ্ঞান গবেষণাগারে ইয়ং এর দীক্ষিত পরীক্ষাটি সম্পন্ন করতে 2.95 ব্যবধানের চিরদয় থেকে 1 মিটার দূরে পর্দা স্থাপন করা হলো। আচ্ছা দেখো, পর্দা স্থাপন করা হলো 1 মিটার দূরে, এই কথাটার অর্থ কি? এখানে হচ্ছে ডি এর মান আমাদের দেয়া আছে, ডি এর মান কত দেয়া আছে, 1 মিটার, তাই না? আর এখানে বলা আছে 2.95, ঠিক আছে, মানে এখানে বলা আছে হচ্ছে 2.95 মিলিমিটার ব্যবধানের চিরদ্বয়, মানে চিরদ্বয়ের মধ্যবর্তী যে ব্যবধান সেটা হচ্ছে আমার 2.95 মিলিমিটার। তার মানে এর মান দেয়া আছে আমার 2.95 ইন্টু 10⁻³ মিটার। যেহেতু মিলিমিটার ছিল আমরা মিটারে নিয়ে নিলাম। তারপর তরঙ্গ দৈর্ঘ্য আমার দেয়া আছে কত, তরঙ্গ দৈর্ঘ্য আছে 5,900 ইন্টু টেন হবে। হ্যাঁ, আচ্ছা। তারপর এখানে আবার কি বলা আছে, হ্যাঁ তরঙ্গদের পথ পার্থক্য আমাদের দেয়া আছে। তো এবং গ নাম্বারে বলা আছে পর্দায় সৃষ্ট ডোরার ব্যবধান নির্ণয় করো। আচ্ছা, আমরা ডোরা ব্যবধানের সূত্র কি একটু আগে শিখে আসছি না? এই যে দেখো, আমরা ডোরা ব্যবধান কোথায় শিখলাম, হ্যাঁ ডোরা ব্যবধান এক্স সমান কি ল্যামডা ডি বাই এ। তার মানে আমরা যদি ল্যামডার মান জানি, ডি এর মান জানি এবং এ এর মান জানি, তাহলে কিন্তু আমরা সরাসরি কিন্তু এটার মান বের করে নিয়ে আসতে পারবো, তাই না? আচ্ছা, সেটাই যদি হয়, তাহলে এখন দেখো আমাদের এইখানে আমরা গ নম্বরটা করতেছি। তো গ নম্বর আমরা জানি কি, আচ্ছা এখানেই করি, সেটা এখানে জায়গা আছে, আমরা এক পেজের মধ্যে এটা শেষ করার চেষ্টা করি। যে এখানে আবার এখন আমরা জানি কি যে এক্স বা দোড়া ব্যবধান সমান হচ্ছে ল্যামডা ডি বাই এ, তাই না? তো ল্যামডা আসলে কত এখানে, ল্যামডা দেয়া আছে হচ্ছে 5,900 ইন্টু 10⁻³ 10⁻10 ইন্টু 1/8, দিয়ে কত 2.95 ইন্টু 10⁻³ ঠিক আছে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এক্স এর মান আসবে, আমরা এখানে এক্স এর মান আসবে হচ্ছে 2 ইন্টু 10⁻⁴ মিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। তার মানে আমাদের গ নম্বর কিন্তু হয়ে গেল, একদমই ইজি ছিল। তারপর ঘ নম্বর আমরা দেখি, ঘ নম্বর আমাদের কি বলছে। আচ্ছা, ঘ নম্বরে বলছিল পি বিন্দুতে কি ধরনের ব্যতিচার সৃষ্টি হবে, পি বিন্দুতে কি ধরনের ব্যতিচার সৃষ্টি হবে। তো ব্যতিচার আমরা দেখলাম কি, ও আচ্ছা হ্যাঁ, একটা জিনিস আমি হয়তো বা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ব্যতিচার কিন্তু দুই ধরনের হবে। ঠিক আছে, ব্যতিচার দুই ধরনের হবে, এক বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, আর একটা কি ধ্বংসাত্মক ব্যতিচার। তো এই যে চরম বিন্দুর ক্ষেত্রে, চরম বিন্দু হচ্ছে এখানে মূলত গঠনমূলক ব্যতিচারের কারণেই হয়ে থাকে। তো গঠনমূলক ব্যতিচার বা ধ্বংসাত্মক ব্যতিচার কিভাবে ঘটে বলি, তখন যখন দুইটা তরঙ্গ আমাদের উপরে, মানে এখানে মূলত ডিসির পরীক্ষা কেন করা হয়, কারণ এখানে দুইটা মানে তরঙ্গ সৃষ্টি হয়, ঠিক আছে। দুইটার উপরিপাতনের ফলে কিন্তু আমাদের এই যে দোলনগুলো সৃষ্টি হয়। তো দুইটা যদি একই দশায় পড়ে, ঠিক আছে, তখন দেখা যায় আমাদের উজ্জ্বল দোলা সৃষ্টি হয়। আর যখন দেখা যাবে যে দুইটা বিপরীত দশা মিলিত হইতেছে, তখন আসলে অন্ধকার দোলা সৃষ্টি হয়। এবং যখন সে অন্ধকার সৃষ্টি হয়, সেটা হচ্ছে ধ্বংসাত্মক, আর একটা হচ্ছে কি গঠনমূলক। তার মানে অবম বিন্দুর ক্ষেত্রে মূলত বা অন্ধকার বিন্দু মূলত হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে ধ্বংসাত্মক ব্যতিচার, এবং উজ্জ্বল যে ডোরাগুলো আছে বা উজ্জ্বল পট্টি আছে সেগুলো হচ্ছে গঠনমূলক ব্যতিচার তুমি রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখি খ নম্বরে।
তো পি বিন্দুতে কি ধরনের বেজিসার সৃষ্টি হবে এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তো পি বিন্দুতে কিসের মান আমাকে বের করতে হবে? এখানে এন এর মান বের করে দেখাতে হবে। কেন এন এর মান বের করতে হবে? কারণটা হচ্ছে এন এর মান বের করলে আমরা বুঝতে পারবো এনটা হচ্ছে জোড় নাকি বিজোড়। তো জোড় যদি হয়, আমরা কি জানি? আহ আমরা জানি হচ্ছে আমাদের যদি এন এর মান জোড় হয় তাহলে হচ্ছে গঠনমূলক বিচার বা হচ্ছে উজ্জ্বল পট্টি বা চরম বিন্দু সৃষ্টি হবে, তাই না? আমরা কিন্তু এটা শিখে আসছে। তো তার মানে আমরা এন এর মান নির্ণয় করবো। তো আমাদের দেয়া আছে কি এখানে? পথ পার্থক্য দেয়া আছে, তাই না? তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য। আচ্ছা, পথ পার্থক্য যদি দেয়া থাকে তার মানে কি ডেল এক্স এর মান আমার এখানে দেয়া আছে, কি দেয়া আছে সেটা আমরা একটু দেখি। এখানে এখানে ডেল এক্স এর মান কিন্তু দেয়া আছে, তাই না? এটা হচ্ছে 2.36 ইন্টু 10 ইনভার্স 6 মিটার। তারপর এখন আমাকে এবং ল্যাম্বডার মান তো অলরেডি দেয়া আছে, আমরা আগেই দেখছি ল্যাম্বডার মান একটা নির্দিষ্ট দেয়া আছে। তারপর হচ্ছে আমার কি লাগবে? হ্যাঁ, এর মান আমরা নির্ণয় করবো। তো পথ পার্থক্য যদি দেয়া থাকে, আচ্ছা, পথ পার্থক্যের সাথে এন এর মান আমরা খুব সহজে কোন সূত্রের মাধ্যমে বের করতে পারবো? চরম বিন্দু বা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে একটু দেখো তো, আমরা ব্যাক করি। এই যে চরম বিন্দু বা গঠনমূলক ব্যতিচারী হচ্ছে এটা। তো পথ পার্থক্যের সাথে আমাদের এই যে এন ল্যাম্বডা ছিল, কিন্তু তার মানে পথ পার্থক্য এক্স সমান কিন্তু এন ল্যাম্বডা ছিল। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি এখানে? যে ডেল এক্স সমান হচ্ছে এন ল্যাম্বডা। এখান থেকে আসলে আমাদের টার্গেট কি? এন এর মান বের করবো না? এন এর মান বের করতে গেলে ডেল এক্স বাই হচ্ছে আমার কি ল্যাম্বডা, তার মানে 2.36 ইন্টু 2 ইনভার্স 6। নিচে কত আছে? নিচে হচ্ছে 5,900 ইন্টু 10 ইনভার্স 10, এখানে হচ্ছে বের হয় হচ্ছে 4, তাই না? এন এর মান হচ্ছে এখানে 4। তো সুতরাং এন হচ্ছে কি জোড় সংখ্যা না? এন এর মান আসলে আমরা পাইলাম 4। তার মানে যদি জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা তার মানে কি পাবো? জোড় সংখ্যা তার মানে পাবো হচ্ছে এই গঠনমূলক ব্যতিচার আমরা পাবো। কি ধরনের ব্যতিচার পাবো? গঠনমূলক ব্যতিচার। ঠিক আছে, গঠনমূলক ব্যতিচার। এটা হচ্ছে আমার ওই খ নম্বরের অ্যান্সার। ঠিক আছে, একদমই ইজি। আমরা জাস্ট প্র্যাকটিস করতে হবে আমাকে। আহ, তোমার টেস্ট পেপার বা হচ্ছে সাপ্লিমেন্ট থেকে আমাকে টেস্ট সবসময় কি প্র্যাকটিস করতে হবে, তাহলে আশা করা যায় যত কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, তাহলে চলো পরের ম্যাথে আমরা যাই। তাহলে 2 নম্বরে কি বলা আছে? 2 নম্বরে বলা আছে যে চিত্রের কেন্দ্রীয় চরম ও বিন্দু থেকে, এই যে কেন্দ্রীয় চরম হচ্ছে আমাদের ও বিন্দু, যে ও বিন্দুতে হচ্ছে কেন্দ্রীয় চরম আছে। তো সেখান থেকে চতুর্থ চরম বিন্দু পি এর দূরত্ব 6 মিলিমিটার আমাদের। এখানে হচ্ছে আমার যে এক্স এন সমান হচ্ছে 6 মিলিমিটার। এক্স এন, এখানে এন এর মান আসলে কত? এন এর মান আসলে এখানে 4। এক্স 4 এর মান আমাদের দেয়া আছে 6 মিলিমিটার, তাই না? আচ্ছা, 6 মিলিমিটার দেয়া আছে। তো এখান থেকে আমাকে এখন বের করতে হবে কি চিরদ্বয় হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হলে ডোরা ব্যবধান এবং বর্তমান ডোরা প্রস্থের সমান হবে কিনা। মানে আমাদের যে বর্তমান ডোরা প্রস্থটা আছে সেটা আমাকে আগে বের করতে হবে, এবং সেই ডোরা প্রস্থের সমান আসলে পর্দার দূরত্বটা যখন অর্ধেক করব তখন আসলে ডোরা ব্যবধানটা কত হয় সেটা আগে আমাকে বের করতে হবে। তো আমার কাজ হচ্ছে কি কি দেয়া আছে সেটা আগে দেখা। তো আমাকে যেমন কি কি দেয়া আছে? ল্যামডা দেয়া আছে। আহ না, ল্যামডা মনে হয় দেয়া নাই। না না, ল্যামডা দেয়া নাই। তাহলে ল্যামডা হচ্ছে বের করে নিতে হবে। তো ল্যামডা দেয়া নাই, তো আমাকে দেয়া আছে এখানে x4 এর মান দেয়া আছে 6 মিলিমিটার। তারপর ডি এর মান দেয়া আছে 1 মিটার। এ এর মান দেয়া আছে 0.04 ইন্টু 10 ইনভার্স 3 মিটার আমাদের দেয়া আছে। তারপর এখন আমাদের কি লাগবে? এখন আমাকে বের করতে হবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আমাদের এখানে নাই, তার মানে x4 সমান আমরা কত পাইছি? x4 মানে হচ্ছে এক্স এন এর সূত্র থেকে এক্স এন সমান আমরা কত পাইছি চরম বিন্দুর জন্য? এন ল্যামডা জি বাই এ, তাই না? তাহলে এক্স এন সমান কত বড়? 4 ইন্টু ল্যামডা টি বাই হচ্ছে এ। তো এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে ল্যামডা এর মান বের করা। ল্যামডা এর মান বের করতে চাইলে কি করতে হবে? এখানে x4 এর মান কত? x4 এর মান হচ্ছে 6 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু এ এর মান কত? এ হচ্ছে 0.04 ইন্টু 10 ইনভার্স 3
নিচে কত থাকবে? 4 × 1। সুতরাং ল্যামডার মান কত? ল্যামডার মান হচ্ছে 6 × 10⁻8 মিটার। ঠিক আছে? ল্যামডার মান কিন্তু আমরা পাইলাম। তো ল্যামডার মান পাওয়ার পর আমাকে এখন বের করতে হবে কি? আমাকে বের করতে বলছে ডোরা প্রস্থ এবং ডোরা ব্যবধানের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে হবে। তো ডোরা প্রস্থের মান আগে আমাকে বের করতে হবে যে বর্তমান ডোরা প্রস্থ কত আছে। এটা কিন্তু আমাকে আগে বের করতে বলছে। তো বর্তমান ডোরা প্রস্থ। তো ডোরা প্রস্থ আসলে কি? এটা সমান হচ্ছে কি? ল্যামডা ডি বাই টুয়াইস এ। তো ল্যামডা ডি বাই টুয়াইস মানে কত? ল্যামডা হচ্ছে 6 × 10⁻8 ইন্টু ডি সমান কত? 1। আর হচ্ছে 2 ইন্টু 0.04 × 10⁻8। তো এটা যদি আমরা সলভ করি তাহলে দেখা যাবে আমাদের কি এখানে হচ্ছে পুরো প্রশ্ন কিন্তু বের হবে 7.5 × 10⁻4। এটার মান আসবে 7.5 × 10⁻4 মিটার। ঠিক আছে, এটা আমরা বুঝতে হবে। চির হতে পর্দার পর এখন আমাকে পরবর্তী শর্তে কি বলছেন যে এখন আমাকে কিসের মান বের করতে হবে? দেখো তো, এখন আমাকে বের করতে হবে পর্দার দূরত্ব যখন অর্ধেক করবো, তার মানে ডি প্রাইম হবে হচ্ছে ডি এর অর্ধেক। ঠিক আছে, ডি কত ছিল? 1। তো এখন কত হয়ে যাবে? 0.5 মিটার হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আসলে আমাকে কি করতে হবে? ডোরা ব্যবধানটা বের করতে হবে। ডোরা ব্যবধান মূলত কি? এক্স এর মান। তো এক্স সমান কত জানি আমরা? ল্যামডা ডি বাই এ, তাই না? ল্যামডার মান কত পাইছি? 6 × 10⁻8। কিন্তু ডি এর মান কত? 0.5। ডিটা মূলত আসলে এখানে ডি প্রাইম। তারপর এ এর মান কত? এ যা ছিল তাই 0.04 × 10⁻³ সমান কত? এটা সমান আমরা পাবো হচ্ছে আমার 7.5 × 10⁻⁴ মিটার। তার মানে দেখো এইখানে আমার বিটার মান বা হচ্ছে ডোরা প্রস্থের মান যা ছিল বর্তমান, তাহলে পরিবর্তিত ডোরা ব্যবধান কত? 7.5 × 10⁻⁴। তার মানে কি আমি বলতে পারি যে সুতরাং বিটা সমান কি? এক্স। ঠিক আছে, বিটা সমান এক্স লেখা যায়। তো তার মানে কি? এখান থেকে কিন্তু আমরা বুঝলাম যে হচ্ছে আমার এখানে পরিবর্তিত যে ডোরা ব্যবধান তা কিসের সমান? বর্তমান ডোরা প্রস্থের সমান। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, আমরা পরে ম্যাথ যাই। আচ্ছা, এখানে আমার কি বলা আছে একটু লক্ষ্য করি। এখানে আমাদের 3 নম্বরে আমাদের বলা আছে উদ্দীপকে ব্যবহারকৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করো। আচ্ছা, চিত্র অনুযায়ী ইয়ং এর ডিসির পরীক্ষায় দুই সিলের মধ্যবর্তী দুই সিলের মধ্যবর্তী দূরত্ব 2a। ঠিক আছে, দেখো দুই সিলের মধ্যবর্তী দূরত্ব আমরা সাধারণত কিভাবে কি হিসেবে জানি? আমরা জানি হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। এখানে 2a দেয়া আছে, ওটা কোনো ব্যাপার না, যাই দেয়া থাকে। তো এখন 2a সমান দেয়া আছে আমাদের কত? 0.5 × 10⁻³ মিটার। তো এখানে আমরা এটাকে এ প্রাইম ধরে নিলাম। ঠিক আছে, এ প্রাইম ধরে নিলাম। তো তারপর পর্দার দূরত্ব ডি সমান দেয়া আছে 1.4 মিটার। তারপর আর কি দেয়া আছে? উম, আমার পি বিন্দুর দূরত্ব এক্স এন আমার দেয়া আছে। আচ্ছা, জিরো বিন্দু হতে দ্বিতীয় উজ্জ্বল মানে x2 আমার দেয়া আছে হচ্ছে 6 × 10⁻³ মিটার। এই সব আমার দেয়া আছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি। আচ্ছা, এখানে আহ কেন্দ্রীয় উজ্জ্বল ধরা হতো কেন্দ্রীয় বিন্দু ও হতে দ্বিতীয় উজ্জ্বল পি বিন্দুর দূরত্ব হচ্ছে এত। ঠিক আছে, এক্স এন এর মান আমাদের দেওয়া আছে দ্বিতীয় উজ্জ্বল। আচ্ছা, তাহলে দেখি আমরা তরঙ্গ দৈর্ঘ্যের আসলে মান কত, এটা আমরা এখন দেখি। তো তরঙ্গ দৈর্ঘ্য সবকালে আমরা x2 সমান আমরা কত পাইছি? x2 সমান আমরা বলতে পারবো এখানে যেহেতু উজ্জ্বল, তার মানে কি এন ল্যামডা টি বাই এ। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে যে তরঙ্গ দৈর্ঘ্যের মান। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সমান x2 ইন্টু এ। x2 এর মান কত? 6 × 10⁻³ এর মান কত? বা এ প্রাইম, এখানে আসলে এ তো থাকবে না, এ প্রাইম হয়ে যাবে কারণ আমরা এ প্রাইম ধরছি চুলদের মধ্যবর্তী দূরত্বকে। এ প্রাইম সমান কত? 0.5 × 10⁻³ তাই না? তো তারপর নিচে কত থাকবে? এন। এন সমান কত? 2 কিন্তু ডি কত? ডি হচ্ছে 1.4। তার মানে এগুলো যদি আমরা বসাই দেই তাহলে আমরা শেষ পর্যন্ত পাবো কি? আমরা উত্তর পাবো আমাদের ল্যামডা এর মান আমরা পাবো হচ্ছে, তারপর যদি আমরা করি সেটা ল্যামডা এর মান পাবো আমরা
1.07, 1.07 ইন্টু 10 ইনভার্স 6 মিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, তোমরা বুঝলাম। তারপর তারপরের ম্যাথে আমার ঘ নাম্বারে কি বলা আছে দেখি তো। আচ্ছা, সরি, ঘ নাম্বার, কৃতপক্ষে ব্যবহৃত আলো পরিবর্তিত না করে ডোরার প্রস্থ দ্বিগুণ করতে হলে পর্দাকে কতটুকু সরাতে হবে, বা দ্বিগুণ করতে হলে পর্দাকে সরাতে হবে, সেটা আমাকে কি গাণিতিক ভাবে এখন প্রকাশ করতে হবে। কি করার জন্য? আমার ডোরার প্রস্থ দ্বিগুণ করতে হবে। এখন আসলে বর্তমানে আসলে ডোরা প্রস্থ কত আছে, এটা তো আমাকে আগে নির্ণয় করতে হবে, তাই না? বর্তমানে ডোরা প্রস্থ কত আছে সেটা আগে আমাকে নির্ণয় করতে হবে। তো এখন দেখি আমরা বর্তমান ডোরা প্রস্থ, যে বর্তমান ডোরা প্রস্থ আমাদের ঘ নম্বর আমরা এখানে দেখবো। বর্তমান ডোরা প্রস্থ, বর্তমান ডোরা প্রস্থ বিটা সমান কত, ল্যামডা জি বাই টুয়াইস এ, তাই না? আচ্ছা, তো আমরা এ মূলত কি, এখানে এ প্রাইম কিন্তু সবসময় মনে রাখবে, এখানে কিন্তু আমাদের তিনটার মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমরা এ প্রাইম ধরছি। আচ্ছা, এটা সমান, এখন আমাদের ল্যামডা সমান আমরা কত পাইছি, আমরা আগের পেজেই পাইছি, ল্যামডা সমান হচ্ছে আমার 1.07 ইন্টু 10 ইনভার্স 6, 1.07 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু ডি এর মান কত, 1.4, নিচে থাকবে হচ্ছে 2 ইন্টু 0.5 ইন্টু 10 ইনভার্স 3। এখন এখানে আমাদের আসলে আমরা দূরা প্রস্থের মান কত, দূরা প্রস্থের মান পাবো আমরা 1.5 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। তো এটা আমরা বুঝলাম। এখন আমাকে কি বলে করতে বলছে, ডোরার প্রস্থ দ্বিগুণ করতে হলে পর্দাকে কতটুকু সরাতে হবে বা পর্দাকে সরাইতে হবে, এটা আমাকে বের করতে হবে। তো তার মানে ডোরা প্রস্থ এখন কত করতে হবে, দ্বিগুণ। তাহলে পরিবর্তিত যে ডোরা প্রস্থ সেটা হচ্ছে আগের তুলনায় দ্বিগুণ করতে হবে। তো এখন আমরা কি করব, তো করতে হলে এখন আমরা দেখবো, তো করতে হলে দুই প্রাইম পরিমাণ, আচ্ছা পর্দার দূরত্ব ডি প্রাইম হবে, আমরা ধরি যে আহ বিটা প্রাইম সমান যদি 2 বিটা করতে চাই, মানে দ্বিগুণ করতে চাই আমরা, তাহলে দ্বিগুণ করতে হলে পর্দার দূরত্ব, পর্দাকে ডি পরিমাণ, মানে পর্দা থেকে পর্দার দূরত্ব হবে হচ্ছে ডি প্রাইম। সোজা বাংলা ভাষায় আমরা বলি যে পর্দার দূরত্ব ডি প্রাইম হবে, দূরত্ব ডি প্রাইম হবে। আচ্ছা, সব জায়গায় প্রাইম আর প্রাইম। আচ্ছা দেখি, তাহলে এখানে আমরা বিটা প্রাইম সমান কি বলতে পারবো, ল্যামডা ডি প্রাইম বাই হচ্ছে টুয়াইস এ প্রাইম, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা কি বলতে পারবো, বের করবো হচ্ছে আমার, এখান থেকে বের করা দরকার হচ্ছে ডি প্রাইম। তাহলে এখান থেকে কত আসবে, এখান থেকে আসবে হচ্ছে বিটা প্রাইম ইন্টু টু এ প্রাইম বাই নিচে থাকবে কত, নিচে থাকবে হচ্ছে আমার ল্যামডা। তো আসলে আমরা এখানে, তাহলে ডি প্রাইম সমান হচ্ছে উপরে কত, বিটা প্রাইম সমান হচ্ছে 2 বিটা ইন্টু টুয়াইস এ প্রাইম, থাকবে হচ্ছে ল্যামডা। তাহলে এখন মানগুলো আমরা বসাই দেই। আমরা যদি বসাই দিই তাহলে দেখো 2 ইন্টু 10, 2 ইন্টু 0.5 ইন্টু, আচ্ছা বিটার মান আমরা কত পাইছি, আচ্ছা দেখি 2a, বিটার মান ইন্টু বিটা সমান হচ্ছে 1.5 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 2a, 2 ইন্টু এ প্রাইম মানে হচ্ছে আমার মধ্যবর্তী দূরত্ব কত, এ প্রাইম হচ্ছে 0.5 ইন্টু 10 ইনভার্স 3, নিচে কত থাকবে ল্যামডা, ল্যামডার মান কত 1.07 ইন্টু 10 ইনভার্স 6 ডি প্রাইম। তাহলে ডি প্রাইমের মান কত আসবে, 2.8 মিটার। তার মানে কতটুকু সরাতে হবে,
দেখো আগে আমাদের ডি এর মান কত ছিল? 1.4, তাই না? আচ্ছা, এখন আমাকে পাইলাম হচ্ছে ডি প্রাইম হচ্ছে 2.8, তাহলে ডেল ডি সমান কত হবে? ডি প্রাইম মাইনাস হচ্ছে ডি, সুতরাং 1.4 মিটার হচ্ছে আমাকে কি করতে হবে? পর্দাকে সরাতে হবে। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি এই ম্যাথটা। আচ্ছা, তারপরে ম্যাথ আমরা যাই। দেখি, দেখো কি বলা আছে 4 নম্বর ম্যাথে। 4 নম্বর ম্যাথে বলা আছে বায়ুতে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আমাকে কি দেয়া আছে এখানে? আমাকে অলরেডি কিন্তু দেয়া আছে হচ্ছে তোমার 12তম উজ্জ্বল দূরত্ব দেয়া আছে। 12তম উজ্জ্বল দূরত্ব মানে কি? এখানে গ নাম্বার যদি আমি বলি তাহলে x12 উজ্জ্বল দূরা মানে হচ্ছে 10 ল্যাম্ডা ডি বাই এ, এটা কিন্তু দেয়া আছে। দেখো এখানে কিন্তু আমার সবকিছু দেয়া আছে, কিন্তু দেয়া আছে আমার ডি দেয়া আছে, ডি এর মান দেয়া আছে, তারপর হচ্ছে আমার দুটি ছিলের মধ্যবর্তী দূরত্ব এও দেয়া আছে। আচ্ছা, তারপর এখানে হচ্ছে ডোরা দূরত্ব মানে x12 এর মান দেয়া আছে। আচ্ছা, তো আমাকে বের করতে হবে হচ্ছে ল্যামডা এর মান। ল্যামডা সমান কত বলতে পারি আমরা? ল্যামডা সমান আমরা x12 ইন্টু এ বাই নিচে হচ্ছে এন ল্যামডা। তো আমরা যদি মানগুলো বসাই দেই তাহলে আমরা এখানে আসলে গ নম্বরে ল্যামডার মান পাবো। গ নম্বরে ল্যামডার মান পাবো হচ্ছে 3.1। একটু করে দেখবা, 3.1 ইন্টু 10 ইনভার্স 7। আমরা জাস্ট মানগুলো বসাই দিব, মানগুলো বসানোর পর এই আনসারটা আসবে। একটু প্র্যাকটিস করবে এই জিনিসটা। একদম ইজি, কিন্তু সবকিছু দেওয়া আছে। আমরা কোনো একটা কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আগে দেখবো কি কি আমাদের ডাটা গুলো দেয়া আছে এবং আমাদের আর কি কি প্রয়োজন। ঠিক আছে, আমরা সূত্র জানি এটা। ঠিক আছে, সূত্র আমরা এটা জানি। এই সূত্র জানার পর আমাকে দেখতে হবে আমাদের কি দরকার, মানে কি আমরা বের করব এবং তার জন্য কি কি ডাটা দেয়া আছে আমাদের এবং কি কি ডাটা আসলে আমাদের দরকার। যদি দেখি কোন ডাটা দরকার তাহলে আমাদের খুঁজতে হবে, বের করতে হবে। আর যদি দেখি সবই দেয়া আছে এবং আমাদের যেটা বের করতে হবে সেটা কিন্তু তখন নিজেকে বের করতে হবে, ঠিক ওই এটার মতো। তো ল্যামডার মানে আমাদের বের করতে হবে, বাকি সবকিছু দেয়া আছে। মনে নম্বর যে আমরা পানিতে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে 9.3 মিলিমিটার দূরত্বে উজ্জ্বল ডোরার সংখ্যা পরিবর্তিত হবে কিনা দেখো। পানিতে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে, তো পানিতে যখন এইটা এক্সপেরিমেন্টটা করা হবে, ঠিক আছে, ঠিক সেম এক্সপেরিমেন্ট যখন পানিতে করা হবে তখন কিন্তু ল্যামডার মানটা চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হয়ে যাবে? বলি যে আমরা জানি যে ডাব্লিউ সমান ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লিউ। ঠিক আছে, তো আসলে এখানে পানির প্রতিসরাঙ্ক কত দেয়া আছে? পানির প্রতিসরাঙ্ক দেয়া আছে হচ্ছে 4/3। ঠিক আছে, 4/3 দেয়া আছে। এখান থেকে আমাকে বের করতে হবে কি? এই যে এটা হচ্ছে আমার বায়ু ল্যামডা। আচ্ছা, আমাদের এখানে ল্যামডা এ হচ্ছে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য, বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য। আর ল্যামডা কি? পানিতে। ঠিক আছে, পানিতে তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, আমাকে কি বের করতে হবে? ল্যামডা ডাব্লিউ বের করতে হবে। তাহলে এটা যদি আমাকে বের করতে হয় তাহলে দেখা হচ্ছে আমরা কিভাবে বের করতে পারি? 3/4 ইন্টু ল্যামডা এ। ল্যামডা এর মান এখানে দেওয়া আছে না? হ্যাঁ, আমরা এখান থেকে পাইছি অলরেডি। এই যে এখানে ল্যামডা এর মান দেওয়া আছে, তো ল্যামডা 3.1 ইন্টু 10 ইনভার্স 7 মিটার। ঠিক আছে, তো এটা আমরা এখান থেকে পারবো যে ল্যামডা ডব্লিউ এর মান হচ্ছে 2.325 ইন্টু 10 ইনভার্স 7 মিটার। তো ডোরার সংখ্যার পরিবর্তন হবে কিনা এটা আমাকে বের করতে হবে। আমাদের মেইন লক্ষ্য হচ্ছে ডোরার সংখ্যার চেঞ্জ আসবে কিনা। তো আমরা দেখি ঠিক দূরত্ব কিন্তু সেম, মানে দূরত্ব সেমই থাকবে, জাস্ট আমাকে ডোরার মানটা বের করতে হবে। তার মানে কি এক্স এন আমাদের সেম থাকবে এবং আমাকে বের করতে হবে কি এম ডাব্লিউ এর মান। তাহলে এক্স এন সমান হচ্ছে এম ডাব্লিউ ল্যামডা ডি বাই, সরি ল্যামডা এখানে ল্যামডা ডাব্লিউ ডি বাই কত 2। আমাকে এখন বের করতে হবে কি এন ডাব্লিউ এর মান। তাহলে এন ডাব্লিউ এর মান আমাকে বের করতে হবে এন ডাব্লিউ। এন ডাব্লিউ সমান আমি কি বলতে পারি? এক্স এন ইন্টু নিচে কত থাকবে? ল্যামডা ডাব্লিউ ইন্টু ডি। আমি যদি মানগুলো বসাই দেই
আমরা ওই মানগুলো বসানোর পর আমরা ক্যালকুলেশন করবো নিজে নিজে, করার পর দেখবো এখানে এম এর মান, এম ডব্লিউ এর মান আসতেছে হচ্ছে 16। ঠিক আছে? তার মানে সেম এক্সপেরিমেন্ট যদি আমরা পানিতে করি, তার মানে আমরা ওই পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর কততম উজ্জ্বল ডোরা পাবো? আমরা 16তম উজ্জ্বল ডোরা পাবো। কিন্তু বায়ুতে যখন করছিলাম তখন কততম উজ্জ্বল ডোরা পাইছিলাম? তখন পাইছিলাম হচ্ছে 12তম। ঠিক আছে? তার মানে এখন আমাকে প্রশ্নে আসলে কি বলছে, যে ডোরার সংখ্যার পরিবর্তন হবে কিনা? ডোরার সংখ্যার পরিবর্তন অবশ্যই হবে। কতগুলো বেশি, আমাদের বেশি সৃষ্টি হবে, তাহলে ডেল এন এর মান 16 - 12 সমান হচ্ছে 4টি ডোরা বেশি হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমার এই সৃজনশীলটা ছিল। হুম, তো তারপরের সৃজনশীল আমরা যাই, সেটাই তো করলাম আমরা। আচ্ছা, আচ্ছা, তারপরে এটা দেখা দেখি কি বলা আছে। 5 নম্বরে বলা আছে, পর আমরা বেসিসের পরীক্ষা করার জন্য ছাত্ররা যদি সুসংগত উৎস ব্যবহার করলো, উৎস হতে নির্গত তরঙ্গ দৈর্ঘ্য আমাকে দেওয়া আছে, তাহলে ল্যাম্বডা দেওয়া আছে। তারপর পর্দার দূরত্ব ডি দেওয়া আছে। তারপর ডোরার প্রস্থ মানে কত, বিটা দেওয়া আছে। তো আমাকে বের করতে বলছে যে পর্দার কেন্দ্র থেকে 6.38 মিলিমিটার দূরে কোন ধরনের ডোরা সৃষ্টি হবে। কোন ধরনের ডোরা সৃষ্টি হবে এটা হচ্ছে কি, হয় গঠনমূলক অথবা কি, ডোরা বলতে কি, উজ্জ্বল অথবা অন্ধকার, মেনলি গঠনমূলক হতে পারে, তারপর হচ্ছে কি ধ্বংসাত্মক হতে পারে, অর্থাৎ অন্ধকার বা উজ্জ্বল, অথবা আমরা বলতে পারি চরম বা অবন। যে কোনো ভাষায় আমরা বলতে পারি। তো আমাদের মেইন টার্গেট তাহলে কি হওয়া উচিত? আমাদের মেইন টার্গেট হবে হচ্ছে এন এর মান কি হবে, কারণ আমরা এন এর মান জোর বা বিজোড়ের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা বলবো সেটা হচ্ছে অবম নাকি চরম, বা হচ্ছে অন্ধকার নাকি উজ্জ্বল। ঠিক আছে? তাই তো? তো তার মানে আমাদের টার্গেট হচ্ছে এন এর মান বের করা। দেখো, এন এর মান বের করতে গেলে আমাকে এখানে কি বের করতে হবে? যে দেখো প্রথমত এন এর মান বের করতে হলে পর্দার কেন্দ্র থেকে 6.38 মিটার দূরে কোনো ধরনের ডোনার সৃষ্টি হবে। তো এক্স এন এর মান আমার দেয়া আছে, এক্স এন সমান কত, 6.38, তাই না? 6.38 দেয়া আছে। এখান থেকে এন ল্যামডা ডি বাই এ, এর মান কিন্তু এখানে আসলে আমাদের অজানা। ঠিক আছে? এ কিন্তু আমাদের হাতে নেই, উচ্চ লক্ষ্য করে এ কিন্তু এখানে আমাদের নেই। তো আমরা কিন্তু চাইলে বের করে নিয়ে আসতে পারি। তো এখানে যা সমান হচ্ছে ল্যামডা ডি বাই টুয়াইস এ। এখান থেকে আমরা এর মান ইজিলি বের করে নিয়ে আসতে পারবো। সেটা হচ্ছে ল্যামডার মান কত, 4500 ইন্টু 10 ইনভার্স 10 ইন্টু ডি এর মান কত, 1। নিচে হচ্ছে 2 ইন্টু বিটা এর মান কত, 5 ইন্টু 10 ইনভার্স 3, 5 ইন্টু 10 ইনভার্স 3। ডি এর মান এখান থেকে কত চলে আসবে? ডি এর মান যদি আমরা এখানে বের করি, ডি এর মান আসবে হচ্ছে আমার 4.5 ইন্টু 4.5 ইন্টু 10 ইনভার্স 5 মিটার। এর মান আমরা পাইলাম। তো এর মান যদি পাই, তাহলে আমরা এখন এক্স এন সমান কত লিখবো? এক্স এন সমান লিখতে পারি হচ্ছে আমার, আমরা এখান থেকে লিখতে পারবো উজ্জ্বল নাকি অন্ধকার, এটা আমরা বের করতে গেলে আমাকে আচ্ছা, আমরা ধরে নেই যে এখানে তোমার এক্স এন সমান হচ্ছে এন ল্যামডা, সরি এন ল্যামডা ই বাই হচ্ছে এ। ঠিক আছে? তো 6.38 ইন্টু 10 ইনভার্স 3 অবশ্যই দিতে হবে, তাই না? ইনভার্স 3, 10 ইনভার্স 3। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে এন এর মান বের করতে গেলে 6.38 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু এ। এ সমান আমার কত দেওয়া আছে? এখানে আমরা পাইছি ইন্টু 10 ইনভার্স 5, এবং নিচে আমার কত আছে, মানে ল্যামডা ইন্টু টি। ল্যামডার মান কত, 4500 ইন্টু 10 ইনভার্স 10 ইন্টু টি কত দেওয়া আছে, টি দেওয়া আছে 1। তো এন এর মান আমরা যদি ক্যালকুলেট করি, এন এর মান চলে আসবে হচ্ছে তোমার জিরো, মানে হচ্ছে 0.638, 0.638। দেখো এটা কিন্তু আসলে কোনো কি নয়, এটা হচ্ছে আমার কোনো স্বাভাবিক সংখ্যা নাই। ঠিক আছে? তো
আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে কোনো আমাদের উজ্জ্বল ডোরার মধ্যে পড়তেছে না, তাই না? আমরা কিন্তু যে সূত্র ইউজ করতে সেটা কিন্তু আসলে উজ্জ্বল ডোরার জন্য, কারণ উজ্জ্বল ডোরা এখানে কিন্তু তৈরি হইতেছে না। যদি আসতো এন এর মান 1 2 3 4, তখন কিন্তু আমরা বলতে পারতাম এখানে হচ্ছে উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়েছে। যেহেতু এখানে আসলে উজ্জ্বল ডোরা সৃষ্টি হইতেছে না, তা আমাদের 0.68 বা পূর্ণ সংখ্যা না, সুতরাং কি আমাদের কেন্দ্র থেকে এক্স এর পরিমাণ দূরে এটা হচ্ছে কি ডোরা তৈরি হবে? অনুজ্জ্বল ডোরা, ঠিক আছে? আমাদের অন্ধকার বা অনুজ্জ্বল অনুজ্জ্বল ডোরা সৃষ্টি হবে, সৃষ্টি হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ম্যাথ ছিল, খুবই ইজি ছিল। তারপর এই ম্যাথটা দেখবে। আচ্ছা দেখি, পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব। আচ্ছা, বলো এখন। আমরা একটু আগে কিন্তু এই জিনিসগুলো অলরেডি শিখে ফেলছি যে পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্বকে আমরা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করবো। আমরা পরপর দুটি উজ্জ্বল ডোরা অথবা পরপর দুটি অন্ধকার ডোরা, এটা দ্বারা আসলে কি বোঝায়? ডোরা ব্যবধান কিন্তু বোঝায়, তাই না? আচ্ছা, তাহলে আমরা ঠিক এই ম্যাথটা আমরা কিন্তু এভাবে করতে পারি। পরপর দুটি উজ্জ্বল ডোরা, এখানে গ নম্বরে কি বলা আছে? পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব। আচ্ছা, পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করতে হলে আমাকে বের করতে হবে হচ্ছে কিসের মান? এক্স এর মান নির্ণয় করতে হবে, মানে হচ্ছে ল্যামডা ডি বাই এ এর মান। আচ্ছা, এখন ল্যামডা ডি বাই এ এর মান যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে আমাকে ল্যামডার মান জানতে হবে, ডি এর মান জানতে হবে, এ এর মান জানতে হবে। তাহলে কি এখানে দেয়া আছে ডি ই, তারপর হচ্ছে ল্যামডার মান, হ্যাঁ ল্যামডার মানটা দেয়া আছে, তারপর হচ্ছে ডি এর মান দেয়া আছে এবং এ এর মানও দেয়া আছে, সবই দেয়া আছে। তোমরা কিন্তু চাইলে এখান থেকে ইজিলি কিন্তু এর মান বের করে নিয়ে আসতে পারবে, তাই না? আচ্ছা, এটা নিজেরা করার চেষ্টা করবা, যেহেতু সবই দেয়া আছে জন্য আপনার আলাদা মেথড। আচ্ছা, খ নম্বর কি বলছে দেখি। পি বিন্দু থেকে কোন ধরনের বেঞ্চার পাওয়া যাবে? একটু লক্ষ্য করো, পি বিন্দুটা হচ্ছে কত দূরে? 8.835 মিটার দূরে, ঠিক আছে? আচ্ছা, এখানে আসলে কোন ধরনের আহ বেঞ্চার সৃষ্টি হবে, গঠনমূলক নাকি হচ্ছে ধ্বংসাত্মক বেঞ্চার, এটাই কিন্তু আমাকে বের করতে হবে, তাই না? আচ্ছা, তো এটা বের করতে হলে আমাকে এন এর মান বের করতে হবে। আচ্ছা, ধরো আমরা এখান থেকে আমরা কৌণিক দূরত্বটা আগে বের করে নিই, যে থিটা সমান, আমরা কিন্তু জানি থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স এক্স এন। এক্স এন মানে কত এখানে? দেখো, এক্স এন হচ্ছে 8.835 ইন্টু 10 ইনভার্স 3, নিচে কত? 1.5, ঠিক আছে? থিটা সমান আমরা কত কত না, থিটা সমান কত হচ্ছে 0.337, ঠিক আছে? তো এতটুকু। এবং আমরা কি জানি যে কোন ধরনের বেঁচে, মানে গঠনমূলক বেঁচে বলো বা ধ্বংসাত্মক বেঁচে বলো, যাই বলো না কেন, যে গঠনমূলক বেঁচে যদি আমরা ধরে নিই, আমরা একটু আগে কিন্তু এটা নিয়ে ম্যাথ করলাম যে আমরা গঠনমূলক বেঁচে ধরে নিয়ে যখন এর মান নির্ণয় করবো, তখন দেখবো কি কোনো স্বাভাবিক সংখ্যা আসতেছে না। কারণ স্বাভাবিক সংখ্যা আসতেছে না এর কথাটার অর্থ হচ্ছে ওটা আসলে গঠনমূলক বেঁচে না বা উজ্জ্বল ডোরা তৈরি করতেছে না। তো আমরা এবারও সেম কাজই করবো, সেটা হচ্ছে আমি ধরে নেবো উজ্জ্বল ডোরার যে সূত্র সেই অনুযায়ী আমরা আগাবো। তো পথ পার্থক্য সমান আমরা কি জানি? এখানে আমরা কি শিখছিলাম যে পথ পার্থক্য ডেল এক্স সমান হচ্ছে সাইন থিটা, ঠিক আছে? এবং এটা সমান কিন্তু আমরা শিখছিলাম এম ল্যামডা, মনে আছে কিনা জানি না। দেখো, প্রথমে একদম প্রথম দিকে স্লাইডে অলরেডি আছে। তো এখানে এ সাইন থিটা সমান আমি কি বলতে পারবো? এম ল্যামডা। আমার দরকার কি এন এর মান নির্ণয় করা, এন এর মান নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে? দেখো, এন এর মান এখান থেকে যদি আমি নির্ণয় করি, এ সাইন থিটা মানে কত? এ এখানে হচ্ছে 1 × 10 ইনভার্স 3 ইন্টু সাইন থিটা মানে কত? সাইন 337, 0.337, আমি 0.337 ডিগ্রি। আর নিচে কত থাকবে? দেখো, নিচে থাকবে হচ্ছে ল্যামডা। ল্যামডার মান কত দেওয়া আছে? 5890 ইন্টু 10 ইনভার্স 10। সুতরাং এখানে এর মান কত? এর মান আমাদের ক্যালকুলেট করে দেওয়া হচ্ছে 10। তার মানে এখন আমরা কি বুঝলাম? এন এর মান যদি 10 হয়, তার মানে কি আমাদের এখানে অবশ্যই কি আসবে? তো দেখো, আমরা কি জানি ল্যামডা বাই 2 এর কিন্তু জোড় গুণিতক হয়।
2n ইন্টু ল্যামডা বাই টু, মানে এখানে ল্যামডা বাই টু গুলো অবশ্যই এক দ্বিগুণ করো তাহলে কি আছে 20 আসবে না, তার মানে কি অবশ্যই জোর গুণিতক। ঠিক আছে, এন এর মান যদি স্বাভাবিক, আমি প্রথমে বলছি এর মান যদি পূর্ণ সংখ্যা না হয়, যেহেতু পূর্ণ সংখ্যা আমাদের অত কিছু চিন্তা করার দরকার নেই, আমরা গঠনমূলক বিচার ধরে করছি বা উজ্জ্বল ডোরা ভেবেই কিন্তু এই সূত্রটা প্রয়োগ করছি। তো যদি এন এর মান যদি পূর্ণ সংখ্যা না আসতো, তাহলে আমরা কখনোই বলতাম না এটা হচ্ছে আমার কি গঠনমূলক বিচার, মানে পূর্ণ সংখ্যা। তো এটা আসলে কি হবে, গঠনমূলক বিচার, গঠনমূলক বিচার, এটা আমরা বুঝলাম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমাদের এটা শেষ। আচ্ছা, আচ্ছা তারপরে না আমরা দেখি এই যে ও এবং পি বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয় করতে বলছে এখানে। আচ্ছা, এই জিনিসটাতে দেখো তো, উম, এখানে কি বলছে গ নম্বরে বলছে হচ্ছে আমার কিসের মান বের করতে হবে, এক্স এন এর মান বের করতে হবে। এটা যদি হয় এক্স এন, এই দূরত্বটাকে আমরা এক্স এন বলি, এক্স এন এর মান আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, এক্স এন এর মান যদি নির্ণয় করি, মানে কত, এন ল্যামডা ভি বাই হচ্ছে এ, তাই না? এন এর মান কি আমরা জানি, এন এর মান কিন্তু আমাদের এখানে দেয়া নাই। তো এন এর মান যদি দেয়া না থাকে তাহলে আমরা কিভাবে বের করবো, এখন আমাদের এন এর মান বের করে নিতে হবে। ঠিক আছে, কি বলছে এখানে, কি উজ্জ্বল ডোরা নাকি অন্ধকার ডোরা সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখো পি বিন্দুতে দশা পার্থক্য 6 পাই। দেখো আমার এইখানেই আমাদের বলা আছে যে দশা পার্থক্য 6 পাই, দশা পার্থক্য হচ্ছে 6 পাই, যেহেতু পাই এর জোর গুণিতক, তাহলে এখানে হচ্ছে উজ্জ্বল ডোরা সৃষ্টি করবে। ঠিক আছে, উজ্জ্বল, তার মানে পি বিন্দুতে হচ্ছে উজ্জ্বল ডোরা সৃষ্টি করবে। তো পি বিন্দুতে যদি উজ্জ্বল ডোরা সৃষ্টি করে, তাহলে আমরা কি লিখতে পারবো যে পথ পার্থক্য, তো যদি আমাদের দশা পার্থক্য দেয়া থাকে, তা পথ পার্থক্য বের করতে পারবো না। ডেল এক্স সমান কি আমরা কি জানি, দশা পার্থক্য সমান কি লেখা যায়, দশা পার্থক্য যদি এখন দশা পার্থক্য সমান হচ্ছে 2 পাই বাই হচ্ছে ল্যামডা ইন্টু পথ পার্থক্য, পথ পার্থক্য সমান হচ্ছে ডেল এক্স আমরা জানি। সো ডেল এক্স সমান আমরা কত পাবো, ল্যামডা বাই 2 পাই ইন্টু 6 পাই। তাহলে এখান থেকে আমরা কি হবে, পাই পাই চলে যাবে, তার মানে এখানে হচ্ছে 3 ল্যামডা। ঠিক আছে, তাহলে ডেল এক্স এর মান হচ্ছে 3 ল্যামডা আমরা পাবো। আচ্ছা, ডেল এক্স সমান আমরা কি লিখতে পারবো এখন, আমরা জানি কি উজ্জ্বল পট্টির ক্ষেত্রে আমরা, এখন এটা বোঝার পর আমরা এখন এখানে আসি যে এ সাইন থিটা, এ সাইন থিটা, সরি এ সাইন থিটা না লিখে আমরা উজ্জ্বল এর জন্য ডেল এক্স সমান আমরা কি জানি, এন ল্যামডা পড়ছিলাম তাই না, এন ল্যামডা পড়ছিলাম। তো এখান থেকে আমরা এন এর মান কিন্তু বের করে নিয়ে আসতে পারবো। এন সমান কত, দেখো আমাদের এখানে আসতে হচ্ছে 3 ল্যামডা তাই না, 3 ল্যামডা, 3 ল্যামডা, ল্যামডার মান কত, উম ল্যামডার মান কত আসছে এখানে, আচ্ছা ল্যামডার মান কি দেওয়া আছে, আচ্ছা হ্যাঁ ল্যামডার মান কিন্তু এখানে বের করে নিতে হবে। দেখো কম্পাঙ্ক দেওয়া আছে, কারণ এফ সমান হচ্ছে সি বাই ল্যামডা, তো ল্যামডা সমান কত, ল্যামডা সমান হচ্ছে সি বাই এফ। সি বাই এফ করলে আমরা এখানে ল্যামডার মানটা পাবো হচ্ছে আমার 3 ইন্টু 10 ইনভার্স 8, 3 ইন্টু 10 ইনভার্স 8, তার মানে 3 ইন্টু 10 ইনভার্স 8। এখানে আমাদের নিচে কত থাকবে, আচ্ছা ল্যামডা তাই না, আচ্ছা সরি, এখানে এখানেও ল্যামডা থাকবে, 3 ইন্টু 10 ইনভার্স 8, একবার ল্যামডা ল্যামডা কাটাকাটি করা যেত। তো এর এর মান আসবে হচ্ছে 3, তার মানে এন যেহেতু হচ্ছে আমার এন হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা না, কারণ অবশ্যই আমরা এটা থেকে অলরেডি বুঝেই গেছি এটা চরম বিন্দু বা উজ্জ্বল বিন্দু আমরা পাবো। এখন বলছে কি, আমাকে বলছে যে অতি এর দূরত্ব কত, তো অতি হচ্ছে এই যে আমরা সূত্র অলরেডি লিখছি যে এন ল্যামডা বি বাই এ, তার মানে এক্স এন সমান আমরা কি লিখবো, এন ল্যামডা বি বাই এ, তাহলে এন এর মান এখানে 3, ল্যামডার মান জানা আছে, বি এর মান জানা আছে, এ এর মান জানা আছে, তো এখান থেকে এক্স এন এর মান আমরা বের করে লিখবো, ওপি এর মান এটা সমান হচ্ছে ওপি এর দূরত্ব। ঠিক আছে, ওপি এর দূরত্ব আমরা বের করে দেখবো, হচ্ছে এর আনসার আসলে হচ্ছে 9 ইন্টু 10 ইনভার্স 5, একটু ক্যালকুলেটরে করে দেখলাম। ঠিক আছে, আচ্ছা আমাকে ঘ নম্বরটা দেখো, ঘ নম্বরটাও কিন্তু মানে একটা বাড়ির কাজ থাকবে তোমাদের জন্য।
নিজে নিজে করবা, কারণটা হলো পরীক্ষাতে পানিতে সম্পন্ন করলে ডোরা প্রস্থের পরিবর্তন, আমরা অলরেডি এই রিলেটেড একটা ম্যাথ করেছি, সেটা হচ্ছে পানিতে এক্সপেরিমেন্ট করার কারণে ল্যামডার মানের কিন্তু পরিবর্তন চলে আসে। ল্যামডার ডব্লিউটা আগে বের করে নেবো, সেখান থেকে ডোরা প্রস্থ আগে কিরকম ছিল এখন কিরকম ছিল এবং কত ডিগ্রি পরিবর্তন হয়েছে এটা বের করলেই এনাফ আমাদের জন্য। ঠিক আছে, তো আমরা মোটামুটি কিন্তু আমরা শেষ করে ফেলছি হচ্ছে আমার কি, যে বেদ চেয়ার শেষ করে ফেলছি। তো এখন আমরা আসবো হচ্ছে অপবর্তন। ঠিক আছে, অপবর্তন হচ্ছে আমাদের দুই ভাবে সংগঠিত হয়। যেটা হচ্ছে একটা হলো র্যাপিড চুলের মাধ্যমে, আরেকটা হচ্ছে আমাদের ক্রিয়েটিং এর মাধ্যমে। তো আমরা আগে এখানে দেখবো হচ্ছে একক চিরের মাধ্যমে আসলে কি ঘটে। দেখো একক চিরের মাধ্যমে কিভাবে ঘটে জিনিসগুলো, এই যে এরকম একক চিরের মাধ্যমে, একক চিরের মধ্যে হয়ে যায় এবং ঠিক সেম ভাবে যে ঠিক মধ্যবিন্দুতে হচ্ছে আমার থাকে কেন্দ্রীয় চরম। ঠিক আছে, তো কেন্দ্রীয় চরম এখানে থাকে, এখানে হচ্ছে আমার কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম। তো আমরা যে ব্যভিচারের ক্ষেত্রে দেখছিলাম যে প্রত্যেকটা ডোরার প্রস্থের মান কিন্তু সমান থাকে, কিন্তু এখানে এসে আসলে একটু আস্তে আস্তে ছোট হয়ে যায়। এখানে এসে আস্তে আস্তে তীব্রতাও ছোট হয়, আস্তে আস্তে আমাদের ডোরা প্রস্থের মানগুলো ছোট হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আর কি ডোরা প্রস্থের সাধারণত আমরা মান নির্ণয় করি না এক্ষেত্রে, আমাদের অপবর্তনের ক্ষেত্রে সেগুলো মান আমাদের নির্ণয় করার কোনো প্রয়োজন পড়ে না। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা দেখি যে একক চিরের জন্য আসলে সূত্রগুলো আমাদের তাহলে কি হবে। এই যে এখান থেকে ডি, এর দূরত্ব হচ্ছে ডি, এর দূরত্ব হচ্ছে ডি, দূরত্ব ডি, এবং এই যে চিরের প্রস্থ, এখানে আগে কি ছিল চিরের মধ্যবর্তী দূরত্ব, এখন এখানে এ হচ্ছে কি চিরের প্রস্থ, এ হচ্ছে আমার চিরের প্রস্থ, চিরের প্রস্থ খুবই ক্ষুদ্র এই মানটা, এবং ডি এর একটা নির্দিষ্ট মান থাকবে অবশ্যই। এখন আমরা দেখবো যে চরম বিন্দু এবং অবম বিন্দুর জন্য আমাদের বেতিচারের কি কি সূত্র আছে, সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। তো চলো আমরা দেখি যে এখানে আমার প্রথমত চরম বিন্দুর ক্ষেত্রে, চরম বিন্দুর ক্ষেত্রে আমরা আবারও দেখবো যে এক্স এন সমান কি থাকে, এক্স এন। দেখো আমি বললাম একক চুলের ক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো সেগুলো হবে হচ্ছে ব্যতিচারের উল্টা, ব্যতিচারের কি বললাম উল্টা, ব্যতিচারে আমরা যা যা লিখবো, যা যা সূত্রে পড়ছো, মানে কোন ক্ষেত্রে উল্টা আমি বলি, এই যে টু, আমরা যে একটার ক্ষেত্রে পড়ছিলাম যে টু এন প্লাস, সরি মানে হচ্ছে জোড় এবং বিজোড়ের যে ব্যাপারটা এটা হবে উল্টা। আমরা একটি লক্ষ্য করো যে এক্স এন সমান আমরা বেবিচারের ক্ষেত্রে কি পাইছিলাম, এন ল্যামডা পাইছিলাম, বা হচ্ছে এন ল্যামডা ডি বাই এ পাইছিলাম না, কিন্তু এখানে এসে হয়ে যাবে তোমার টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা ডি বাই টুয়াইস এ। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি চরমের জন্য সূত্র। এবং আরেকটা সূত্র আছে, সেটা হলো মানে ভিউ সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে টু এন প্লাস ওয়ান। দেখো কনফিউশন তৈরি হতে পারে, আগেটাতে আমরা লিখছি টু এন মাইনাস ওয়ান বেবিচারের ক্ষেত্রে, এখানে টু এন প্লাস কেন লেখা, এখানে আমাদের বিরতিচারের একক চিরের অপবর্তনের ক্ষেত্রে শুধুমাত্র আমরা টু এন প্লাস ওয়ান ব্যবহার করবো। তাছাড়া সব ক্ষেত্রে আমরা, যেগুলো ক্ষেত্রে হচ্ছে টু এন প্লাস ওয়ান টু এন মাইনাস ওয়ান এর কনফিউশন আছে, সেখানে সব জায়গায় আমরা টু এন মাইনাস ব্যবহার করবো, কিন্তু শুধুমাত্র একক চিরে আমরা কি ব্যবহার করবো, আমরা টু এন প্লাস ব্যবহার করবো, টু এন প্লাস ওয়ান ব্যবহার করবো। ঠিক আছে, আচ্ছা, এখানে হচ্ছে ল্যামডা বাই টু, টু এন প্লাস ল্যামডা বাই টু, এই দুটো সূত্র আমরা মনে রাখবো। তারপর অবময়ের জন্য দুই নম্বরে হচ্ছে আমার অবম, দুই নম্বরে হচ্ছে অবম, অবম। তারপর হচ্ছে এক্স এন, এক্স এন অবমবিন্দুর জন্য এক্স এন হচ্ছে তোমার এন ল্যামডা জি বাই টু, এবং এটা এ সাইন থিটা সমান আমরা বলবো হচ্ছে এন ল্যামডা। ঠিক আছে, এই দুইটা সূত্র আমরা মনে রাখার চেষ্টা করবো, তো এই সূত্র দিয়ে আমাদের সব হবে। এবং এই থিটাটা আসলে কোথায়, এই যে এখানে হচ্ছে এই থিটাটা, তো এখান থেকে এইটুকু দূরত্ব আমরা এক্স এন বলবো। ঠিক আছে, তো এখানে কততম, আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার এন ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে অন্ধকার, এটা হচ্ছে আমার চরম, প্রথম চরম।
ঠিক আছে, প্রথম চরম কোণ সমান হচ্ছে 1। এই জিনিসগুলো আমরা মনে রাখবো আসলে, ঠিক আছে। আচ্ছা, তো তারপর এটা কি কাজে লাগবে আর? মোটামুটি চরম এবং অববিন্দু আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে অপবর্তনের ক্ষেত্রে, কারণ একটু কিন্তু চেঞ্জ হয়ে যায়, বেরিজের সাথে একটু কিন্তু চেঞ্জ আছে, যার কারণে এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখি আমরা এরকম কোনো ম্যাথ আছে কিনা সামনে। আচ্ছা, দেখি এই ম্যাথটা করি। বলা আছে ইয়ং এর লিখিত পরীক্ষায় চিরুদের মধ্যবর্তী দূরত্ব, চিরুদের মধ্যবর্তী দূরত্ব বা এটাকে আমরা, আচ্ছা চিরুদের মধ্যবর্তী, এটা আসলে, আচ্ছা sorry, এটা আমি ভুলে হয়তো বা, উম, আমাদের, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। দেখো এখানে আসলে ইয়ং এর বিসির পরীক্ষা আসলে দেখে আমি ভাবছিলাম এটা দেখতে চাই, কিন্তু না, দেখো খ নম্বরে আসলে কি বলা আছে। বিসির পরীক্ষায় ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু খ নম্বরে বলা আছে চির দ্বয়, যে ডিসির এর পরিবর্তে এক চির ব্যবহার করতে হবে, একক চির। তার মানে কি, আমরা বুঝলাম যে এখানে আসলে ডিসির পরীক্ষাটাকে যখন একক চিরে কনভার্ট করা হবে, তো একক চির মানে হচ্ছে অবিবর্তন, এবং সেটা বলছে যে একক চিরের পরীক্ষণে পঞ্চম ক্রম চরমের ক্ষেত্রে কৌণিক সরণ একই হবে কিনা। ঠিক আছে, তার মানে এর হবে হচ্ছে পঞ্চম, এবং ওই এন যখন 5, তখন আসলে কৌণিক সরণ কত হবে, তার মানে থিটা এর মান কত হবে, এটা আমাকে বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো সেটা বের করার আগে আমাকে অবশ্যই কি বের করতে হবে, আমাকে দেখো আমরা এটা কিভাবে বের করতে হবে, যেহেতু চরম বলা আছে, আগে আমরা সূত্রটা লিখবো, যে সূত্র লিখে দেখবো আসলে আমাদের দরকারটা কি, কিউ এ সাইন থিটা ইন্টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। তার মানে আমার এখানে থিটাটা বের করার জন্য আমাকে দরকার হচ্ছে কি, দরকার আমার এন এর মান তো আমরা জানি পঞ্চম, তারপর হচ্ছে ল্যামডার মান কি জানি, হ্যাঁ ল্যামডার মান আমাদের দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ল্যামডার মানও দেওয়া আছে। তো এখন আমরা উম, দেখবো এ সাইন থিটা আমরা কত পাইতেছি। দেখো এখানে এ সাইন থিটা, তো সাইন থিটা সমান 2 এখানে n হচ্ছে তোমার 1, সরি 2। আচ্ছা, এখানে আমার আসলে হচ্ছে 5, 10, 11, 11 ইন্টু ল্যামডা, ল্যামডা নিচে থাকবে হচ্ছে 2 ইন্টু 3, তাই না? আচ্ছা, এখন আমরা সাইন থিটার মান বের করবো, আমরা থিটার মানটা বের করবো, তো থিটার মান সমান কত, সাইন ইনভার্স কত, 11 ইন্টু ল্যামডার মান বসাবো 3800 ইন্টু টেন ইনভার্স 10। তারপর এখানে 2 ইন্টু এর মান কত আমরা পাইছি, এর মান আসলে এখানে কত হবে, চিরের প্রস্থ কিন্তু হবে, চির মধ্যবর্তী কিন্তু দূরত্ব না। এখানে আমাদের চির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের ব্যতিচারের ক্ষেত্রে, এই যে চির মধ্যবর্তী দূরত্ব, এইটুকু দূরত্ব হচ্ছে এর মান, চির মধ্যবর্তী দূরত্ব সেটা ব্যতিচারের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা অববর্তনে আসবো, তখন হচ্ছে চিরের প্রস্থ আমাকে ব্যবহার করতে হবে, যে চিরের প্রস্থ আমাদের দেয়া আছে, সেটাই হচ্ছে আমার এ, তাহলে 0.1 ইন্টু 10⁻³ এই জায়গাটাতে ভুল করা যাবে না, চিরের মধ্যবর্তী দূরত্বের জায়গায় আমরা চিরের প্রস্থ ব্যবহার করবো, পরে কিন্তু ভুল হয়ে যাবে। তো এখন থিটা সমান আমার কত আসবে, থিটা সমান আসবে হচ্ছে 1.2 ঠিক আছে। আচ্ছা, তারপর কিন্তু এখানে প্রশ্নটা কি বলছে একটু ভালোভাবে পড়তে দেখো, কৌণিক সরণ একই হবে কিনা, মানে যখন ডিসির ছিল, মানে বেতিসারের ক্ষেত্রে যখন আমরা এটার জন্য থিটার মানটা বের করবো, তখন যে থিটার মানটা ছিল এবং এখন যে থিটার মানটা আমরা পাইছি, সেটা কি একই হবে কিনা। তো আমরা কিন্তু শুধুমাত্র অবকর্তনের ক্ষেত্রে বের করছি, কিন্তু আমরা ব্যতিচারের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করি না। তো ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল করার জন্য কি সূত্র আমরা পাইছিলাম, ভাবে এ সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা, সহজ সূত্র। তো এখান থেকে আমরা থিটার মান যদি আমরা বের করতে চাই, তাহলে সাইন ইনভার্স সাইন ইনভার্স এন ল্যামডা, এন ল্যামডা বাই হচ্ছে এ। তো এখান থেকে থিটার মানটা আমরা জাস্ট বের করতে পারলেই অ্যান্সার কিন্তু এখানে তুলনা করতে পারবো। তো থিটার মান আসে, এখানে থিটার মান আসে হচ্ছে 1.088 ডিগ্রি। তো দেখো একটা কিন্তু ডিফারেন্স কিন্তু আসতেছে, কারণ কি একই হবে না, আগের তুলনায় কিন্তু বেশি হয়ে যাবে, যখন আমরা ঠিক বেদি অপবর্তনে আসবো তখন কিন্তু বেশি হয়ে যাবে কনিক সরণটা। তো সেটাই জাস্ট আমরা পরীক্ষায় খাতায় লিখবো। তারপর আসলে আমরা গেটিং কর্তৃক অববর্তন, দেখো গেটিং কর্তৃক অববর্তন বিষয়টা কি, যে আমরা তো একটু আগে দেখলাম একক চির ব্যবহার করবো, তাই না? কিন্তু
আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের গ্রেটিং অপবর্তন আমরা ব্যবহার করবো। সেটা হচ্ছে গ্রেটিং জিনিসটা কি, গ্রেটিং আগে আমাকে জানতে হবে। গ্রেটিং হচ্ছে অনেকগুলো চিড়ের সমন্বয়, অনেকগুলো চিড়ের সমন্বয়ে আমাদের গ্রেটিং তৈরি হয়। ঠিক আছে, এই যে গ্রেটিং, গ্রেটিং উৎপন্ন হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে এই চিড়ের প্রস্থ আমরা জানি, এই চিড়ের প্রস্থ হচ্ছে এই, এবং দেখো একটা চিড় থেকে আরেকটা চিড়ের কিন্তু মধ্যবর্তী একটা নির্দিষ্ট দূরত্ব আছে, তো এই দূরত্বটার নাম হচ্ছে বি। দূরত্বকে আমরা বলি বি। তো এই দূরত্বটা যোগফলকে সাধারণত আমরা বলি হচ্ছে ডি হিসেবে প্রকাশ করি, এবং এই ডি মানে হচ্ছে গ্রেটিং ধ্রুবক। ডি কে গ্রেটিং ধ্রুবক বলা হয়। ঠিক আছে, তো এর আবার সূত্রগুলা কি, ব্যতিচারের সেম, ব্যতিচারের একই। আগে কি ছিল, ব্যতিচারের উল্টা ছিল একক চিহ্নের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ব্যতিচারের, ব্যতিচারের সূত্রের সাথে মিল আছে। ব্যতিচারের, আচ্ছা ব্যতিচারের উল্টা না লিখে সেম অ্যাজ ব্যতিচার লিখে তাহলে ভালো হয়। সেম অ্যাজ ব্যতিচার। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে গ্রেটিং ধ্রুবক, আমরা বুঝলাম। আচ্ছা, গ্রেটিং ধ্রুবক হচ্ছে এ প্লাস বি। এখন গ্রেটিং, তো এখন আমরা এটাতে যদি চরম বিন্দু আছে, অবম বিন্দু আছে, সব কিন্তু বিন্দু আছে আগের মতোই। তাহলে দেখেন চরম বিন্দুর ক্ষেত্রে কি হবে, চরম বিন্দু, চরম বিন্দুর ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ডি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা। এখন তোমার প্রশ্ন থাকতে পারে আসলে, এখন বি এর, সরি হ্যাঁ, বি এর সাথে আরেকটা সম্পর্ক আছে, সেটা আমি এখন বলিনি। সেটা হচ্ছে ডি সমান আমরা লিখতে পারবো হচ্ছে 1/n। এখন এই এনটা আসলে কি, এন হচ্ছে 1 মিটারে, 1 মিটার দূরত্বে চিড়ের সংখ্যা। ঠিক আছে, 1 মিটার দূরত্বে হচ্ছে চিড়ের সংখ্যা, চিড়ের সংখ্যা, বা একক মিটার বা একক দূরত্বে চিড়ের সংখ্যা। ঠিক আছে, আমি তো মিটারে আমরা প্রকাশ করবো, এই জন্য আমরা সরাসরি মিটারে দিলাম। তো ডি সাইন থিটা, তাহলে ডি সমান আমরা কি লিখতে পারবো, ডি সমান কিন্তু আমরা লিখতে পারবো হচ্ছে 1/n সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা। আবার অবম বিন্দুর জন্য আমরা কি লিখবো, অবম বিন্দুর জন্য, অবম বিন্দুর জন্য আমি লিখবো হচ্ছে আমার ডি সাইন থিটা, ডি সাইন থিটা সমান হচ্ছে 2n মাইনাস, আমি তো বললাম যে হচ্ছে এটা বেসিচারের মতো, ল্যামডা বাই 2। তার মানে এখানে 1/n সাইন থিটা 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2। আমরা এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। আচ্ছা, তারপর আমরা এখন দেখবো এখান থেকে আমরা কি ধরনের সৃজনশীল আমরা পরীক্ষায় আসবে। তো লক্ষ্য করো যে 1 নম্বর প্রশ্নে আমার কি বলা আছে, 1 নম্বর প্রশ্নে আমার বলা আছে যে প্রথম কোণের উজ্জ্বল রেখার অপবর্তন কোণ নির্ণয় করো। একজন পরীক্ষার্থী সমতল অপবর্তন গ্রেডিং ব্যবহার করে আলোর অপবর্তন পর্যবেক্ষণ করেছে। অপবর্তন গ্রেডিং এর চিরের ও দাগের বেধ যথাক্রমে 0.005 মিলিমিটার, এবং এটার অর্থ হচ্ছে তোমার এর মান দেয়া আছে, মানে হিসেবে গ্রেডিং এর চিরের বেধ, চিরের বেধ মানে হচ্ছে চিরের প্রস্থ 0.005 ইন্টু 2 ইনভার্স হচ্ছে 3 মিটার। ঠিক আছে, আর এখানে হচ্ছে বেধ মানে দাগের বেগ, দাগের বেগ মানে হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব বি এর মানটা আমার দেয়া আছে। ঠিক আছে, সেটা হচ্ছে 0.001 ইন্টু 10 ইনভার্স 3 মিটার, 10 ইনভার্স 3 মিটার, 3 মিটার। এতটুকু আমরা বুঝলাম। তো দুই সমান আমরা কত পাবো, এই দুটার যোগ করলে কিন্তু আমরা চলে আসতেছে, তাই না? তো সেটা পাবো হচ্ছে 0.006 10 ইনভার্স 3 মিটার। এটা আমরা বুঝলাম, বি এর মান আমরা পাইলাম, তাই না? আচ্ছা, এখন তরঙ্গ দৈর্ঘ্য কত, 400 অ্যাংস্ট্রম, 4000 অ্যাংস্ট্রম, 4000 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। আর এটা আমরা বুঝলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর এখন অপবর্তন কোণ আমাকে বের করতে হবে। আচ্ছা, কিসের, প্রথম উজ্জ্বল ডোরার জন্য। আচ্ছা, প্রথম উজ্জ্বল ডোরার, উজ্জ্বলের ক্ষেত্রে আমরা আসলে কি লিখি,
এখানে গ নাম্বার আমরা করছি ডি সাইন থিটা সমান হচ্ছে এন ল্যামডা, তাই না? এখান থেকে আমরা থিটার মানটা বের করতে পারবো না, কিভাবে সেটা? থিটা ইকুয়াল টু এন ল্যামডা বাই হচ্ছে, সরি, সাইন ইনভার্স এন ল্যামডা বাই ডি, সাইন ইনভার্স এন ল্যামডা বাই হচ্ছে ডি, ঠিক আছে? তো এখানে আমরা ক্যালকুলেশন করলে, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবা, তাহলে থিটার মান আমরা এখান থেকে পাবো হচ্ছে 3.8 এটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। তারপর আমরা গ নম্বর দেখবো, আসলে গ নম্বর আমাদের কি বলা আছে, সেটা ঘ নম্বর কি বলা আছে, গ নম্বর তো আমরা অলরেডি দেখলাম, ঠিক আছে? আচ্ছা, তো সাধারণ মানুষের ঘ নম্বর, ঘ নম্বরে কি বলা আছে, উদ্দীপক অনুসারে ষষ্ঠ অবময়ের জন্য অববর্তন সম্ভব কি না, ষষ্ঠ অবময়ের জন্য অববর্তন সম্ভব কি না, দেখো আমাদের দেখো থিটার মানটা আমরা জাস্ট বের করতে হবে এখানে, কেন? দেখো এখানে আমাকে বলা আছে যে ব্যবহৃত মানে পর্দায় কেন্দ্রীয় চরমের উভয় পাশে গৌণ চরম দেখতে পাই এবং উদ্দীপক অনুসারে ষষ্ঠ অবমের অববর্তন কোন সম্ভব কিনা। এখন আমাদের জাস্ট ষষ্ঠ অবম মানে কি, এখানে এন এর মান হচ্ছে 6, তাই না? এন এর মান হচ্ছে 6। তো আমরা দেখবো যে আমরা কি জানি অবমের জন্য সূত্র কি, এই, আচ্ছা, ই সাইন থিটা হচ্ছে 2n+1 ইন্টু ল্যামডা বাই 2, ঠিক আছে? তো এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে, থিটার মান বের করতে হবে। তো থিটার মান বের করলে আমরা বুঝতে পারবো আসলে সম্ভব কি না, কেন? এখান থেকে থিটার মান যদি 90 ডিগ্রি অপেক্ষা যদি বড় হয়ে যায়, ঠিক আছে, থিটার মান যদি 90 ডিগ্রি অপেক্ষা বড় হয়, তাহলে তখন আসলে সম্ভব নয়, ঠিক আছে? সম্ভব নয় কেন? কারণটা হচ্ছে তোমার অপবর্তন কোণ সর্বোচ্চ কি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, এর বেশি হইতে পারে না, তাহলে এটা হচ্ছে সম্ভব নয়। আর যদি দেখি 90 থেকে হচ্ছে ছোট থিটা, তার মানে হচ্ছে তখন কি হবে, সম্ভব, তখন অবম সম্ভব। এবং এটার আমরা ক্যালকুলেশন করে দেখবো, এটার অ্যান্সার আসবে সম্ভব, কারণ এর কোনটা আসবে হচ্ছে 25.68 ডিগ্রি, এটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, একটু করে দেখবো তাহলে বুঝতে পারবে। আচ্ছা, তারপর কি দেওয়া আছে আমার, সমতল অববর্তন গ্রেডিং এর চির এবং দাগের প্রস্থ, চির এবং দাগের প্রস্থ মানে কি, চিরের প্রস্থ মানে হচ্ছে এ, দাগের প্রস্থ মানে হচ্ছে বি, তার মানে এখান থেকে আমরা ডি সমান a+b পাবো, ঠিক আছে? তারপর মিটিং এর উপরে তো আছে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তো এখন একক চিরের দৈর্ঘ্যের সংখ্যা, তো একদমই ইজি, গ নম্বর, একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা আর কি, একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা মানে কি, এন এর মান আমাকে নির্ণয় করতে হয়, এন সমান কি 1/d, এটা ডি এর মান কি এখান থেকে আসবে না, তো ডি এর মানটা যদি এখানে আমরা বসাই দেই, তাহলে ইজিলি কিন্তু আমাদের এন এর মান চলে আসতেছে, অবশ্যই মিটার এককে থাকবে, ঠিক আছে? তো আমরা ইজিলি বের করতে পারবো। তারপর খ নম্বর আমরা বের করবো, খ নম্বর কি দেওয়া আছে, তো দেখো খ নম্বর আমাদের বলা আছে যে বিদ্যাপতি গিলোটিন থেকে পঞ্চম ক্রমের উজ্জ্বল পট্টি পাওয়া যাবে কি না, ঠিক আছে? পঞ্চম পট্টি পাওয়া যাবে কি যাবে না, এটা আমাকে বের করার আগে দেখো আমাদের কি কি দেওয়া আছে, আমরা ডি এর মান, খ নম্বর, ডি এর মান হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁶ মিটার, ঠিক আছে? 10⁻⁶ মিটার, তারপর হচ্ছে আমার ল্যামডার মান দেওয়া আছে 55,500 ইন্টু 10⁻10 মিটার। এখন উজ্জ্বল পট্টির জন্য সর্বোচ্চ ক্রমের অপবর্তন কোণ কত হবে বলো তো, সর্বোচ্চ কত ডিগ্রি মানে অপবর্তন কোণ কত হতে পারে, আমি বললাম 90 ডিগ্রি কিন্তু হতে পারে, তাই না? 90 ডিগ্রি হতে পারে। তো এখন আমরা দেখি যে পঞ্চম উজ্জ্বল পট্টি পাওয়া যাবে কি যাবে না, আমরা একটু আগেই কি মানে আগের যে ম্যাথটা করলাম, ষষ্ঠ অবমের জন্য অপবর্তন কোণ সম্ভব কিনা, অপবর্তন সম্ভব কিনা, তো আমাদের এখানে এখানে কি বলা আছে, পঞ্চম ক্রমের উজ্জ্বল পট্টি পাওয়া সম্ভব কিনা, সেম জিনিস না, সেম জিনিস কিনা, অবশ্যই এটা সেম জিনিস, ঠিক আছে? তো এখন আমরা এর এর মান যদি কোনোভাবে বের করি যে হ্যাঁ আমরা সর্বোচ্চ কততে হওয়া সম্ভব, 90 তে হওয়া সম্ভব, তো আমরা ধরলাম যে হ্যাঁ ঠিক আছে 90 আছে। এখন আমরা দেখি যে ডি সাইন থিটা, এটা অন্যভাবে করার চেষ্টা করি, ডি সাইন থিটা সমান হচ্ছে
এন ল্যামডা। এখন সেখান থেকে এন সমান হচ্ছে ডি সাইন থিটা বাই হচ্ছে ল্যামডা। এখান থেকে এন এর মানটা আমরা বের করে দেখবো। এন সমান থিটার মান কিন্তু এখানে 90 ডিগ্রি, থিটার সমান হচ্ছে 90 ডিগ্রি। আমি সর্বোচ্চ অবস্থানের জন্য যে সর্বোচ্চ 90 ডিগ্রি হতে পারে, তো 90 ডিগ্রির মধ্যে দেখি আমরা যে এন এর মান কত হয়। এন এর মান হয় হচ্ছে 4.5। আচ্ছা বলো, আমরা তো বলছিলাম হচ্ছে উজ্জ্বল ডোরার জন্য। এখন যদি কখনো পূর্ণ সংখ্যা না আসে, যদি কোনো দশমিক সংখ্যা আসে, তাহলে কি এটা সম্ভব? এখানে কিন্তু কখনো উজ্জ্বল ডোরা আসবে না, তার মানে কি সম্ভব নয় উজ্জ্বল ডোরা পাওয়া সম্ভব নয়। সম্ভব নয়, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এই জিনিসগুলো হচ্ছে সহজ, একটু মানে ভালোভাবে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আশা করি এই অধ্যায় থেকে মানে এগুলাই আমরা যা পড়ালাম এগুলো তো থাকবে। এবং এই অধ্যায় আরেকটা গুরুত্বপূর্ণ টপিক ছিল, সেটা হচ্ছে সমাবর্তন। গুরুত্বপূর্ণ বলতে কি, এখানে আসলে এইখান থেকে সৃজনশীল আসে না বা কেউ আসে না। তো এই জন্য আমি এই টপিকটা স্কিপ করলাম। আশা করি গ্রেটিং একক চিরের অপবর্তন, গ্রেটিং এর অপবর্তন এবং মিক্সচারের মধ্যে আশা করি কোনো ধরনের সমস্যা থাকবে না।